সবাই কি আছেন না চলে গেছে? হ্যাঁ আছি। স্যার যে বললো ওইটা তো মানে কিভাবে ডাউনলোড করবো এটা তো পাচ্ছি না। ড্রাইভের লিঙ্ক দিয়েছে না স্যার? হ্যাঁ দিয়েছি। ওই জন্য তো আমি দেখতেছি না। ওই জন্য তো জিজ্ঞেস করছি। 56 MB 57 ওপেন করে ডাউনলোড করেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কেউ ডাউনলোড করলে কি দিতে পারবেন?
আমার পাচ্ছেন বলো তোমাদের লাগে কি করবো
Master, certificate test. আর কি আমি ফর্ম নিয়ে আসবো
ওকে, আপনারা আছেন সবাই? আপনারা আছেন? ওকে, ওকে, একটা জিনিস খেয়াল করেন। স্যার জি, স্যার আমার ইনপুটটা এই স্যার কি কি ডেমো ইনস্টল করার সময় কি কি ছিল স্যার? বুঝিনি। স্যার ডেমো যখন ইনস্টল করি ইনপুট করার পরে যে স্যার একটা অপশন আছে প্লিজ সিলেক্ট তারপরে লেখা ইম্পোর্ট ওই জায়গায় স্যার কি দিতে হবে অল কন্টেন্ট অল। ওকে, একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপাতত এই ব্রিজ থিমের ক্ষেত্রে এখানে যা যা বলতেছে আপনারা চাইলে তা ইয়া করতে পারেন। তো আসেন, সবচেয়ে বেটার হচ্ছে যদি কোনো প্রবলেম না করে আর কি, হ্যাঁ, আমরা এগুলো সবগুলো ইনস্টল করে ফেলবো। আসলে কথা লাইক ধরেন আমরা এখন এটাকে ইনস্টল করে ফেলি, দেখেন এক ক্লিক ইনস্টল হয়ে গেল। তারপর আসেন অ্যাক্টিভও করে ফেলতেছি। তারপর আসেন পরেরটা ইনস্টল করে ফেলি, ইনস্টাগ্রাম উইজেট আর কি এটা। তো এটাকেও রিটার্ন দিয়ে দেই, ইনস্টল হয়ে যাচ্ছে সবকিছু ঠিকঠাক মতো। তো এটাও হয়ে গেল। এবার এনভাটো মার্কেট প্লেস, এগুলো হচ্ছে আমাদের এনভাটো মার্কেট প্লেসের বিল্ট ইন থিম। সো এগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছি। লাস্ট রয়ে গেল হচ্ছে এলিমেন্টর আর হলো এই যে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এই দুটেই হলো আপনার পেজ বিল্ডার। এখন এলিমেন্টর দিয়েও পেজ বিল্ড আপ করা যাবে, আবার এটা দিয়েও পেজ বিল্ড আপ করা যাবে, কিন্তু এলিমেন্টরটা আমি আপাতত পরে দেখাবো। এলিমেন্টরটা আমি এখন ব্যবহার করব না, এলিমেন্টরটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। আপাতত ডাব্লিউপি পেজ বিল্ডার দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখব। এখন আসেন, তো মোটামুটি আমাদের সাইট হলো এটা, আর এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এটা হলো আমাদের ওয়েবসাইটটা। সো এখন আমাদের একেবারে শুরু থেকে দেখি এখানে কে কে আছেন এখন অনলাইনে। কানিজ ফাতেমা আছেন আপনি? কানিজ ফাতেমা নাম ডাকার সাথে সাথে লিভ। ওকে, শারাফাত করিম আছেন আপনি? শারাফাত করিম, এনিকে জারাসেল চৌধুরী আছেন আপনি? জি স্যার। আপনি কি নতুন আজকে? না স্যার, আগে থেকে করেছি। মাঝখানে ছিলেন আপনি? আমি মাস্টার ছিলাম স্যার, পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তাই নাকি? আপনাকে আমি আজকে ফার্স্ট টাইম দেখছি। না স্যার, যে আমার প্রথম যে যেটা না ওটা আমার আলাদা টাইপ না, এমনি নাম্বার আগে ছিল স্যার, প্রথমে ছিল। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনি বুঝতে পারছেন ক্লাস?
টিচার মোটামুটি আমার মাঝখানে কয়েকজন মিস ছিল যেন ওগুলা রেডি করে ডিভাইড করতেছি দেই না তো দেখে নিব। ওকে, নুসরাত জাহান এশা আসেন আপনি? নুসরাত জাহান জি স্যার আসি। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ফুড সিস্টেমের? জি স্যার প্রথম দেখলাম পরে আর দিতে পারিনি। ফুড সিস্টেমেরটা দিয়েছেন আপনি? একদম প্রথমে যেটা ছিল ওইটা দিছি, পরের আর একটাও দিছি। কেন? স্যার মাঝখানে ভার্সিটিতে গেছিলাম বেশ কয়েকদিন, ওখানে কাজ ছিল পরে। আচ্ছা, ক্লাস বুঝতেছেন? জি স্যার মানে ক্লাস বুঝতেছেন এখন? একটু সমস্যা হইতেছে, আগের গুলো দেখতে হইতেছে আবার। ওকে, স্যার আমার প্রজেক্টটা স্যার ড্রাইভ লিঙ্কটা এইটাতে দিছি স্যার, একটু চেক করে দেখেন ঠিকঠাক আছে না। জি আমি 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 আপনার ভিডিওটা দেখছি, দাঁড়ান। আপনার লাস্ট এইটা, এই যে এই ভিডিওটা না? জি স্যার আমি ইয়া দিছি স্যার, ড্রাইভ লিঙ্কে দিছি মানে এটাতে আছে। এটা কারটা? নাই স্যার মনে হয় ইয়াতে গেছে মনে হয় স্যার। রিপ্লাই চলে গেছে না স্যার। ও আচ্ছা, বলেন ফুড সিস্টেম কি খুব কঠিন লাগছে? স্যার রেসপন্সিভ এই অবস্থা কেমন লাগে? স্যার মাঝখানে স্যার আওয়াজ গেছিলাম আমি, পরে স্যার তুমি কেমন কাজ আমার স্যার ঠিক আছে। স্যার আরো কয়েকটা এরকম প্রজেক্ট করলে বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো রেসপন্সিভ করে এগুলো তখন আস্তে চলে আসবে। প্রথম প্রথম তো একটু কষ্ট হচ্ছে। স্যার ডিজাইন করতে কষ্ট লাগে, স্যার রেসপন্সিভ করতে একটু মানে পেইন লাগে, কিভাবে কি হবে মাথায় কাজ করে না আমার। উল্টা তো সিএসএস পেন লাগার কথা, বুটস্ট্র্যাপ করতে তো পেন লাগার কথা না। জাস্ট কলামের ব্যবহার জানলেই তো কোনো পেনের কোনো বিষয়ই না এটা। আপনার ইয়াগুলো ছিল না মোবাইল ডিভাইসে, যেমন ইয়া ক্রিকেট ফাংশন, প্যারালাক্স। ওটা তো স্যার বুটস্ট্র্যাপের পরে সিএসএস করতেই হবে। আর অনেক বড় মনে হয় তো ভাবছে সিএসএস অত বেশি করতে হবে না, সিএসএস তো স্যার মোবাইল ডিভাইসে স্যার ইয়া করার জন্য মিডিয়া করে ইউজ করছি, ওখানে তো সব সিএসএস প্রপার্টি ইউজ করতে হয়, তখন কিছু করতে হবে। হ্যাঁ, যদি পুরোটা ইউজ করতে হয় পুরোটা ইউজ করবেন, যতটুকু প্রয়োজন কথা ততটুকু ইউজ করবেন। এটা ডিপেন্ড করবে, আপনার ডিজাইন ডিমান্ড করবে যে এখানে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আপনার ডিজাইনই বুটস্ট্র্যাপের ফ্লো করা আছে, আর মোবাইল ডিভাইস রেসপন্সিবল জন্য স্যার মিডিয়া করে ইউজ করছি স্যার। মিডিয়া কোয়ারিও ইউজ করতে হবে, আবার পাশাপাশি আপনার বুটস্ট্র্যাপের যে মোবাইল ডিভাইসের জন্য যেগুলো আছে সেগুলোরও। ওকে, আপনাদের দাঁড়ান আরো, এই যে এখন ইয়াটা করেন, এই যে আপওয়ার্কটা করেন। আপওয়ার্কটা কি করতেছেন? স্যার এখন ঠিকঠাক শুরু করিনি। নো 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 নো, বললাম না প্রত্যেক দিন কিছু না কিছু হলেও করেন, নাহলে বললাম টাইম টু টাইম। আমি কিন্তু সময় বাড়াবো না, কথা বুঝতে পেরেছেন? মানে এত সময় দিয়েছি ওটার জন্য, তারপর যদি সময় চাওয়া হয় তাহলে তো এটা মানে কি বলবো, অনেক ঠিক। এটা পরীক্ষা আছে, আমি চেষ্টা করবো স্যার আগে কমপ্লিট করার, না পারলে আরেকবার। দেখা যাক কতটুকু হয়। আমি তো দেখবো, আমি তো বলছি যে আপনারা হ্যাঁ চেষ্টা করতেছেন, আমি বুঝি যে না আর একটু টাইম দিলে হয়তো আরো বেস্ট আউটপুট পাবো। আর যদি দেখি যে না টাইম দিয়ে আমার লাভ কি, আপনাদের আগে থেকেই কোনো অ্যাক্টিভিটি নাই, তাহলে হবে?
জি স্যার, আমাদের সময়টা একটু শর্টেজ, সময়টা তো সমস্যা। ওকে, আপনার ডিজাইনটা ইয়া হিসেবে ঠিক আছে, মানে কনসেপ্ট ঠিক আছে, বাট ধরেন এই ধরনের এটাই আপনার ক্লায়েন্টের যদি কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফন্টের ব্যবহার কিন্তু খুব মাথায় নিয়ে করতে হবে যে আমি স্যার কেন ইউজ করি এটা করতে যাই আমি ইউজ করা হবে। আচ্ছা, এগুলার দিকেও নজর দিবেন যে একটা জিনিস দেখবেন উপর থেকে কতটুকু গ্যাপে আছে, সাইড থেকে কতটুকু গ্যাপে আছে, তো এই জিনিসগুলা মাথায় নিয়ে তারপরে করতে হবে যে এই লেখাগুলা ইমেজের কোন পজিশনে আছে। জি স্যার এই জায়গায় আপনার এমনই আছে, আপনারটা স্যার এরকমই আছে, আর প্রথমে যে গ্যাপটা ওটা টোটাল স্কয়ার। স্যার এই মোবাইল ভিউতে সেকেন্ড সেকশনটা যে একদম ফুল স্ক্রিন জুড়ে যে আসছে ওই জিনিসটা আনতে পারি নাই এটা স্যার। এইটা হচ্ছে আমার সাইড দিয়ে একটু মার্জিন রয়ে গেছে, ওটা কোনোভাবে উইড বাড়াতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রজেক্ট দিয়ে দিচ্ছি, ইয়ার প্রজেক্টটা। স্যার আমি কনফিউজ আসলে, মানে বুস্টার ইউজ করার পর আবার আমরা কেন মিডিয়া ইউজ করছি? মিডিয়া কোয়ারি ইউজ করব হচ্ছে আমরা যে কাস্টম সিএসএস যেগুলো করছি, ওই কাস্টম সিএসএস তো আর বুস্টার ধরতে পারবে না। তখন দেখা গেছে ও জাস্ট কলামগুলোকে মোবাইল ডিভাইসের জন্য সে ফিক্স করতেছে, কিন্তু ভেতরে যে কাস্টম সিএসএস আছে ওই কাস্টম সিএসএস কে আর সে কনভার্ট করতে পারবে না। তখন ওই কাস্টম সিএসএস কে ধরার জন্য আমাকে মিডিয়া কোয়ারিতে আলাদাভাবে সিএসএস দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছি। ওকে, এখন আসেন যে এই যে আপনারা যা সে কোডে যে এখান থেকে ডাউনলোড দিবেন, এটাই মনে হয় আমার ফুল সিস্টেমটা। ঠিক আছে, হ্যাঁ এটাই, আপনারা এটা ডাউনলোড দিন, এটা রেখে দিন, এটা র ফাইল হচ্ছে এটা। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রজেক্ট যেগুলো দেখিয়েছিলাম আমি ওগুলা আপলোড করে দিব আজকালের মধ্যে, আপনারা ওগুলা বাসায় প্র্যাকটিস করবেন, এবং সামনে একটা ক্লাস রাখবো ওই ইয়াপুদারা কি জানি নাম আপুর, নাহি শারমিন আপুকে দিয়ে আমি একটা ক্লাস রাখবো। উনি আপনাদের সামনে একটা বুস্টেড ডিজাইন দেখাবেন। নাহি শারমিন আপু, আপনি যে কোনো একটা ডিজাইন আপনি একটা করে দেখাবেন, ঠিক আছে? চেষ্টা করবো স্যার। ওকে, যে কোনো একটা যে আপনার যেটা ভালো মনে হয় সেই ডিজাইনটা আপনারা একটু করে দেখান, যত মোটামুটি 1-2 ঘন্টা সময় এর মধ্যে করতে পারবেন এমন একটা ডিজাইন। ওকে, স্যার বুস্টারে আমারও সমস্যা হয়, মানে আমি এমনিতে ডিজাইন করতে পারি HTML CSS ওইগুলো আমার সব একদম ক্লিয়ার, কিন্তু বুস্টারে সমস্যা হয়। আচ্ছা সেটা একটু রিকভার করেন, করতে যতদিন লাগে, আর নাহলে শুধু HTML CSS উপর দিয়ে করবেন, সমস্যা নেই, ওটাও দরকার আছে। ওইটা করতে পারবো স্যার, ওইটা আমার জন্য কোনো সমস্যা নেই। ওটাও দরকার আছে। ওকে, তাহলে এ হলো অবস্থা, এটা গেল, এগুলা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। দেখানো দেখবেন সবকিছু পাইয়া যাবেন। হ্যাঁ, ও আচ্ছা, কি বললো? ইনশাআল্লাহ বলে যদি আমাদেরকে দেখানো শুরু করে দেয় তখন সবকিছু পেয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন আসেন যে আমরা এটা হলো আমার মোটামুটি কি একটা পেজ, এটা আমার হোম পেজ। ওকে, যে ডেমোটা আমরা ইম্পোর্ট করলাম সেটা ডেমোটা হচ্ছে এটা একটা হোম পেজ। এখন হোম পেজ পরে আমরা যাচ্ছি এটা অ্যাবাউট আস পেজে। দেখেন অ্যাবাউট আস পেজে গিয়ে আলাদা একটা ডিজাইন পাচ্ছেন, এই যে আলাদা একটা ডিজাইন পাচ্ছেন। হ্যাঁ, এখানকার ডিজাইন আবার আলাদা। ঠিক আছে, তো সার্ভিসে ক্লিক করেন, সার্ভিসে গেলেও আপনি কি পাচ্ছেন, দেখেন এরকম সেকশন পাচ্ছেন, একটু উপরে আছে, এটা একটু নিচে আছে। সো আমরা একটা থিম যখন ঘাটবো তখন তার আদ্যপাত্য যা আছে সব ঘাটবো, যে কিভাবে করে করছে। এটা আমার মনে হয় এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলে মনে সুন্দর লাগতো, কেমন জানি দেখাই যাচ্ছে না। ওকে, এখন হিস্ট্রিতে যান, হিস্ট্রিতে গিয়ে দেখেন এই যে এরকম, ওরে বাবা কত বড় লেখা দিয়েছে দেখছেন, 2013, এগুলো হচ্ছে টেক্সট। তো এইভাবে করে পুরো ডিজাইনটাকে দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আসেন কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজের ডিজাইনটা দেখেন আবার আরেক রকম।
এখানে কন্টাক্ট পেজ পাই না, দেখতো আমাদের ডেমোতে গিয়ে এটার কন্টাক্ট পেজ কি ছিল। এখন ডেমো ঘাটতে ভালো লাগতেছে না, বাদ দেন। এখানে একটা কন্টাক্ট পেজ যদি নাও থাকে আমরা একটা কন্টাক্ট পেজ নিজে বানাবো, সমস্যা নেই। ও আচ্ছা, যে কন্টাক্ট পেজ পাইছে বাট নট ফাউন্ড, এই যে এখানে, এই যে এখানে কন্টাক্ট ফ্রম 7, এই দেখেন 400 সামহাউ কোন একটা প্রবলেম হয়েছে যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমরা এগুলো সমস্যা নেই, এগুলো আমরা ফিক্স করে ফেলবো। ওকে, আমরা চলে যাই হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে একটা জিনিস আপনাদের আমি বলি, যে এখানে যা দেখতে পাচ্ছেন মনে রাখবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো আপনি একটু আপনাদের পুরো থিমটাকে একটু ঘুরে দেখাই, মানে থিম, এই থিমে কোন মেনুতে কি আছে। তো আসেন এট ফার্স্ট আমরা এই ড্যাশবোর্ডে এগুলো আপাতত বাদ দেন, আর লাগবে না। ইম্পোর্টে গিয়ে আমরা কি পাইতে পারি, ওই ডেমোগুলো পাইতে পারি। একটা মনে রাখবেন, একবার যখন একটা ডেমো ইম্পোর্ট করবেন, দ্বিতীয়ত আবার গিয়ে অন্য কোনো ডেমো ইম্পোর্ট করতে যাবেন না একই ওয়ার্ডপ্রেসের মধ্যে। মনে করেন এটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ছিল, এই ফ্রেশ ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কি করলাম, ফ্রেশ ব্রিজ নিলাম, নিয়ে একটা ডেমো ইম্পোর্ট করলাম। সো এখন আপনার কোনো কারণে সামহাও মনে হচ্ছে আপনার ডেমোটা চেঞ্জ করা উচিত, চেঞ্জ করতে হবে, তখন কি করবেন, পুরো ওয়ার্ডপ্রেস শুদ্ধ রিমুভ দিবেন, দিয়ে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, নতুন করে ব্রিজ ইনস্টল করবেন, নতুন করে ডেমো ইম্পোর্ট করবেন। আদারওয়াইজ অলরেডি কিন্তু আপনি এটা ডেমো ইম্পোর্ট করে ফেলছেন, এই ডেটাগুলা অলরেডি কিন্তু থেকে যাবে। আপনি নতুন কোনো ইম্পোর্ট যদি দেনও এই ডেটাগুলো রিমুভ হবে না, দেখবেন ডিজাইনার ঠিক মতো পাবে না। সো এটা হচ্ছে ব্যাপার, যে আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। বাসায় লোকাল হোস্টে গিয়ে আপনি বাসায় এই লোকাল হোস্টে গিয়ে এইখানে যতগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন, এক হাজার 50টা ফোল্ডার ক্রিয়েট করবেন, 50টা ফোল্ডারে 50টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, করে 50 বার ব্রিজ ইনস্টল করবেন, করে কোনটার মধ্যে ডেমো ইম্পোর্ট করবেন না। এবার একটা একটা করে ডেমো নিয়ে একটা একটা করে ফোল্ডার ক্লোজ করবেন, ঠিক আছে? কারণ এত পরিমাণ স্টাডি করবেন এই ব্রিজ নিয়ে, ব্রিজে যেন কোনো কিছু বাদ না থাকে। মিনিমাম 50টা ডেমো নিয়ে কাজ করবেন, 50টা ডেমো, যে ডেমোগুলোতে দেখবেন যে অনেক ধরনের কাজ আছে। মনে করেন ই কমার্স, এটার মধ্যে 500টার মধ্যে আপনার মিনিমাম 1-150 আছে হলো ই কমার্সের উপরে, 1-150 না ঠিক, মানে 50-60টা মনে হয় ই কমার্সের উপরে, 50-60টা আছে ব্লগের উপরে, বিভিন্ন ক্যাটাগরি সাইট আছে। আপনারা কি করবেন, বিভিন্ন ক্যাটাগরি, যেমন রেস্টুরেন্ট সাইট নেবেন, ক্যাটারিং সাইট নেবেন, উইডিং সাইট নেবেন, তারপর হচ্ছে আপনার এডুকেশন সাইট নেবেন, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট সাইট নেবেন, নর্মাল ব্লগ নেবেন, নিউজ পেপার সাইট নেবেন। তো এরকম যত রকমের ক্যাটাগরি সাইট পাবেন, ঠিক আছে, বা স্পা এই জাতীয় সাইটও আছে। তো যতগুলো ক্যাটাগরি সাইট পাবেন সবগুলো ক্যাটাগরি থেকে অন্তত একটা করে ডিজাইন নিয়ে দেখবেন এক একটা সেকশন কিভাবে করে ডিজাইন করা হয়েছে। আমরা সেগুলো দেখাবো যে কিভাবে করে স্টাডি করতে হয়। তার আগে একটু ঘুরে দেখি যে এখানে আর কি কি আছে। কোড অপশন, এই দেখেন এখানে লেখা আছে কোড অপশন। এখানে কোড অপশনে বলতে গিয়ে বোঝাচ্ছে একটা থিমের বেসিক কিছু অপশন থাকে। একটা থিমের বেসিক কিছু অপশন থাকে বলতে এই যে লেখাগুলার সাইজ, লেখাগুলার কালার, বাটন কালার, তারপরে দেখেন লোগোর সাথে বাটন কালার দেখবেন সবসময় মিল। যত রকমের বাটন আছে এই কালারটাই আমরা ব্যবহার করি নরমালি, ঠিক আছে? এখানে আবার আরেক ধরনের কালার দেওয়া আছে, হোভার কালার দিছে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে লেখার কালার, দেখেন এই কালারগুলো আইকন কালারগুলো এগুলো সব সেম, এগুলো সব সেম। তার মানে এগুলো একটা গ্লোবালি আমরা এই ধরনের কালারগুলোকে সিলেকশন করে রাখতে পারি, মানে যেগুলো সেম সেগুলো আর কি। তো এইগুলা হ্যান্ডেল করা যায় এই কোড অপশন থেকে, জেনারেল থেকে। তারপর লোগো থেকে লোগো চেঞ্জ করা যায়, হেডার থেকে হেডার পার্টে অনেক কিছু চেঞ্জ করা যায়, ফুটার থেকে ফুটার পার্টে অনেক কিছু চেঞ্জ করা যাবে। ফুটার পার্ট বলতে এই যে ফুটার পার্ট, এই সাইডের এই ফুটার পার্ট, এখানকার অনেক কিছু চেঞ্জ করা যাবে। সো আমরা এগুলো দেখবো যে এখানকার অনেকগুলো অপশন আছে। আপনাদের প্রথম কাজ হবে আজকে এই কোড অপশনে যাবেন, যে দেখবেন যে একটু মুখস্থর মতো করবেন যে কি কি আছে ব্রিজের মেনুগুলো। ব্রিজের মেনু ড্যাশবোর্ড আছে, মেনু এখানে কোড অপশন আছে। কোড অপশনের মধ্যে জেনারেল আছে, লোগো আছে, হেডার আছে, ফুটার আছে, টাইটেল আছে, ফন্টস আছে, এলিমেন্টস আছে, স্লাইড সাইড বার আছে, পেজ আছে। তো এরকম হাবিজাবি অনেক কিছু আছে। তো আপনি সবগুলো একটু দেখবেন যে কোড অপশনে কি কি পাওয়া যায়। আর পোস্ট, এটা তো নরমাল আপনার কিসে থাকে, নরমালি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এগুলো পাওয়া যায়, পোস্ট, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল এগুলা পাওয়া যায়। এই দেখেন কোড স্লাইডার। আমার এই ওয়েবসাইটে কোনো স্লাইডার ইউজ হয়েছে?
এটাকে স্লাইড করে, এই ওয়েবসাইটে কোনো স্লাইডার ইউজ হয় না। যদি স্লাইডার ইউজ হতো তাহলে সেখান থেকে ওই স্লাইডার আমরা নিয়ন্ত্রণ করতাম এখান থেকে। স্লাইডার নিয়ে যা আছে নিয়ন্ত্রণ করতাম এই দুটো থেকে। একটা হচ্ছে এই ক্যারাসোল আইটেম কোনটা, যে আইটেমগুলো দেখবেন এই যে সুইচ করে এখান থেকে সুইচ করতেছে, কিন্তু এলআইসিটির মতো, ঠিক আছে, কি করে এই যে করে স্লাইড করে যায়, মানে এটা স্লাইডার না, একটা সেকশন স্লাইড করে যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ করা হয় এটা দিয়ে। স্লাইডার নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে। মিডিয়া, এটা তো বিল্ট ইন। মেজরি গ্যালারি যদি থাকে কোনো ওয়েবসাইটে আমাদের, সেই গ্যালারি নিয়ন্ত্রণ করবো আমরা এখান থেকে, ঠিক আছে। পেজ তো জানেনই, নরমালি আমাদের বিল্ট ইন ভাবে পেজ যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। তারপর আসেন মিডিয়াতে আমাদের কি থাকে, সমস্ত ফাইল গুলো থাকে, ঠিক আছে। মিডিয়াতে আমাদের কি থাকে, ওই যে যে ফাইলগুলো আমরা আপলোড করি সেই ফাইলগুলো। কিন্তু এখন যা দেখেন এই মিডিয়াতে যা দেখেন, আমরা কিন্তু কোনো ফাইল আপলোডই করিনি এই জায়গায়, কিন্তু এখানে দেখবেন হিউজ ফাইল আছে। কেন আছে? এগুলো সবই থিমে ব্যবহার করা হয়েছে, এগুলো সব থিমের ফাইল। এখন আমার নিজস্ব যদি কোনো ফাইল লাগে, যেমন ক্লায়েন্ট বলবেই, স্বাভাবিক, ক্লায়েন্ট যদি এই থিম পছন্দ করে, ক্লায়েন্ট আপনাকে বলবে এখান থেকে এই ছবি ছড়াও, কারণ এই ছবি নিয়ে মার্কেটিং করা যাবে না, মামলা করে দেবে বিদেশে। এক কোম্পানির ছবি ব্যবহারে খুবই রেস্ট্রিকশন, তাদের নিজস্ব ছবি হতে হবে বা ছবি কিনতে হবে, ওদের ছবির লাইসেন্স থাকতে হয়। তো ক্লায়েন্ট বলবে এই ছবিটা চেঞ্জ করো, তাহলে এই ছবিটা চেঞ্জ করলে কি করতে হবে, আমাকে ছবি আপলোড করতে হবে, আপলোড করে সেই ছবিটা এখানে ব্যবহার করতে হবে। তার মানে অলরেডি এখানে এনরিচ, মানে ছবি বলেন, ফাইল বলেন, এগুলাতে এটা এনরিচ হয়েছে, আপনি আরো এনরিচ করতে পারবেন এই জায়গাটাতে। সো এটা গেল মিডিয়া লাইব্রেরি, অ্যাড নিতে গিয়ে এগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আসেন অ্যাপিয়ারেন্স তো বলছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যে আমরা থিম চুজ করি, এখানে যে আমরা আরো অনেক কিছু করব, সেগুলো ধাপে ধাপে জানবো। প্লাগইনস এর মাধ্যমে আমরা কি করি, মনে করেন আমার এই থিমে যে কটা প্লাগইনস আমাদের আছে তার বাইরেও আমার একটা প্লাগইনস লাগবে। যেমন মনে করেন এই থিমে পেমেন্ট সিস্টেমের কোনো প্লাগইনস এর মধ্যে নাই, কিংবা ই-কমার্স প্লাগইনস নাই, তাহলে আমাকে কি করতে হবে, ই-কমার্স প্লাগইন আনতে হবে। দেখেন থিমের মতো করে এখন আমরা যাব ইনস্টল প্লাগইন। দেখেন ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে অল মানে 10টা প্লাগইন আছে, এর মধ্যে অ্যাক্টিভ আছে হলো 8টা, 2টা ইনঅ্যাক্টিভ। কোন 2টা ইনঅ্যাক্টিভ আছে একটু দেখেন। একটা হচ্ছে আস্ক মি এনটি স্প্যাম, তো এটা এগুলো আপনার দিলেও হবে না, এগুলো আপনার এখন বোঝা লাগবে না, এগুলো আপনার অ্যাক্টিভ করলেও হবে, না করলেও হবে, ইচ্ছা আপনার, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা ইনঅ্যাক্টিভ আছে, আরেকটা কি আছে, হ্যালো ডলি, এটাও অ্যাক্টিভ করলে হবে, না করলেও হবে, এটা ইচ্ছে। এখন আর দেখেন মোটামুটি 10টা প্লাগইন, 10টাই অ্যাক্টিভ। অটো আপডেট ডিসেবল আছে। একবার যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবেন, একবার যখন থিম ইনস্টল করে ফেলবেন, খবরদার কোনো আপডেট দিবেন না, কোনো আপডেট আপনার দরকার নাই, কোনো আপডেট দিবেন না। আপডেট দিতে গেলে দেখবেন ঝামেলা সৃষ্টি করবে, কথা বুঝতে পেরেছেন? কোনো আপডেট দিবেন না, জাস্ট যেমন থাকবে এমনই রেখে দিবেন, কোনো আপডেট দিবেন না। এবার আসেন আপনার এক্সট্রা প্লাগইন দরকার, আরো এক্সট্রা প্লাগইন দরকার। সেই প্লাগইন এর জন্য কই যাবেন, অ্যাড নিউ এ যাওয়ার পর দেখেন এই দেখেন অটোমেটিক্যালি এখানে প্লাগইন দেখাচ্ছে। আপনি আরো প্লাগইন চান, পপুলারে যান। এবার দেখেন এখানে অজস্র প্লাগইন এখানে আপনি খুঁজে পাবেন, অজস্র। দেখেন 1443 পর্যন্ত পেজ আছে, তার মানে কতগুলো প্লাগইন এর মধ্যে থাকতে পারে। তখন ধরেন আমরা এখন এই ই-কমার্স প্লাগইনটা দরকার, কিংবা ক্লাসিক এডিটর এই প্লাগইনটা দরকার, কিংবা ইয়োস্ট এসইও এই প্লাগইনটা দরকার। অলরেডি কন্টাক্ট ফ্রম 7 এটা আমার কাছে আছে, মানে এটা ইনস্টল করেছি আমরা কিছুক্ষণ আগে, এটা জন্য অ্যাক্টিভ মানে ইনস্টল দেখাচ্ছে না, মানে এটা আমাদের এখানে আছেই। এই যে আস্ক মি স্প্যাম কিছুক্ষণ আগে অ্যাক্টিভ করছি, এটা আমাদের আছে, যেগুলো আছে এগুলো এভাবে দেখাবে। এলিমেন্টর এখনো পর্যন্ত আমরা কি করি নাই, ইনস্টল করি নাই, যদি আমাদের থিমে দেওয়া আছে প্লাগইনটা, ইনস্টল করি নাই, সো এটা আমরা এখন ইনস্টল করব না। সো এইরকম আর কি আমার প্রয়োজনীয়, যেমন ইয়োস্ট এসইও দিয়ে কি করা হয়, ইয়োস্ট এসইও দিয়ে আপনার সাইটটাকে এসইও করা হয়, মানে কি এসইও করার জন্য এই ইয়োস্ট প্লাগইনটা খুব হেল্পফুল একটা প্লাগইন। অর্থাৎ এই প্লাগইন এর মধ্যে আমরা কিওয়ার্ড বসাই, যে কিওয়ার্ডের থ্রুতে আমার এই সাইটটাকে কি করে হয়, র‍্যাঙ্ক করে, মানে গুগল র‍্যাঙ্ক করে দেয়। তো ওই এসইও করার কাজে এই প্লাগইনটা ব্যবহার করা হয়। এখন এই প্লাগইনটা তো এই থিমে বা এই ওয়ার্ডপ্রেসে কোথাও নাই। আমি যদি এই সুবিধাটা পাইতে চাই, আমার সাইটটাকে আমি কি করতে চাই, এসইও করতে চাই, অর্থাৎ এখানে আমি কিওয়ার্ড বসাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা প্লাগইন এর সাহায্য নিতে হবে। মনে রাখবেন, আপনি HTML CSS বুটস্ট্র্যাপ করেছেন, যা ইচ্ছা তা করেন, সমস্যা নাই, কিন্তু
গ্যালারি তৈরি করতে গিয়ে আপনি কার সাহায্য নিয়েছেন? প্রিটি ফটো। তারপর হচ্ছে আপনি ইয়া তৈরি করার জন্য কার সাহায্য নিয়েছেন? স্লাইডার তৈরি করতে কার সাহায্য নিয়েছিলেন? আউল ক্যারাসল। একটু হোল্ড করবেন। তো আমরা স্লাইডার তৈরি করতে গিয়ে কিন্তু আমরা আউল ক্যারাসল কিংবা বুটস্ট্র্যাপের স্লাইডার আমরা ব্যবহার করেছি, তাই না? আউল ক্যারাসল, তো আউল ক্যারাসল এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্লাগইনস এর মতো কাজ করে। অর্থাৎ স্লাইডার বানানোর ক্ষমতা সাপোজ ধরেন সিএসএস এ নেই, কোথাও নেই, তাহলে আমাকে স্লাইডার তো বানাতে হবে। তো বানানোর জন্য কি করতে হবে? ওই যে এক্সট্রা আমরা কি করলাম, যে কোয়েরি সিএসএস অ্যাড করলাম, অ্যাড করে কি করলাম, যে ওটাকে একটা স্লাইডারে পরিণত করে ফেললাম জাস্ট একটা ছোট্ট একটা ফাংশন কলের মাধ্যমে। এইটা ওয়ান কাইন্ড অফ প্লাগইনস, এটা ওয়ান কাইন্ড অফ প্লাগইনস। অর্থাৎ আমার থিমে আমি যে থিমটা নিয়ে কাজ করব, এই থিমে যা সুবিধা আছে তা তো ভোগ করতে পারবো, এটা তো ঠিক আছে। যা নাই, মনে করেন যা নাই, যেমন মনে করেন পেমেন্ট সিস্টেম নাই আমার এই থিমটাতে, তাহলে আমাকে কি করতে হবে? পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ এই যে ইন্টিগ্রেট বলতে কি, পেমেন্ট সিস্টেমটা আমার এখানে দিতে হবে। তো এই পেমেন্ট সিস্টেম দিতে গেলে আমাকে কি করতে হবে? পেমেন্ট সিস্টেম একটা প্লাগইনস ব্যবহার করতে হবে। প্লাগইনস এর কাজ হচ্ছে ওইটাই, প্লাগইন হলো ওইটাই যেটা একটা থিমে একটা কিছু করবেন যেটা আপনার ওই থিমে নাই, কিন্তু সেটার জন্য কি করা আছে? প্লাগইন তৈরি করে দেওয়া আছে, সে প্লাগইনের সাহায্য নিয়ে আপনি সেই কাজটা করবেন। প্লাগইনটাকে ওয়ান কাইন্ড অফ একটা সহায়ক টুলস এই হিসেবে কাজ করবে। আমরা প্লাগইন সম্পর্কে কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে? প্লাগইনস কি জিনিস? জি স্যার। ওকে, তো আমরা মোটামুটি প্লাগইন এ পর্যন্ত আসলাম। প্লাগইন আমাদের কাজের থ্রুতে আমরা অনেক ধরনের প্লাগইন ব্যবহার করব, যেমন এই দেখেন, যেমন আপডেট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। এই প্লাগইনসটা দিয়ে আমরা কি করতে পারবো? আমরা যে সাইটটা তৈরি করব সেই পুরো সাইটের ফুল একটা ব্যাকআপ আমরা রাখতে পারবো। ফুল ব্যাকআপ রাখলে মানে রাখার ব্যাপারটা হচ্ছে এরকম, কখন রাখি আমরা ফুল সাইডের ব্যাকআপ? মনে করেন একটা সাইট আপনি তৈরি করেছেন, তৈরি করে সাথে সাথে একটা কি করেন, একটা ব্যাকআপ রেখে দেন, যেন পরবর্তীতে কোনো প্রবলেম যদি হয় তাহলে ওই প্রবলেম ফাইলটা ডিলিট করে দিয়ে এই ব্যাকআপ ফাইলটা আবার ব্যবহার করতে পারি। কিংবা আপনি এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ কি করবেন, আপনার সাইটটাকে ট্রান্সফার করবে, সেক্ষেত্রে যেন কোনো ফাইল লুজ না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আগে কি করি, সাইটটাকে ব্যাকআপ রাখি, মানে একটা কপি রেখে দিই পুরো একটা ওয়েবসাইটে। এইটা করা হয় এই প্লাগইনস এর সাহায্য নিয়ে। তারপর হচ্ছে আপনার এই যে আরো কি কি আছে দেখি আমরা, এই যে মেল চেম্প, এ কি করবে, অটোমেটিক্যালি আপনার কাছ থেকে আপনাকে কি করবে, আপনার কাস্টমারদের সে মেল পাঠাবে আর কি, এটা বোঝায়। তারপর আছে রিডাইরেকশন বলতে বোঝায় সাপোজ আপনি চাচ্ছেন এরকম যে কেউ যদি d16quicksms.com.bd লিখে সার্চ করে, তাহলে তাকে এই লিংকে না এনে তাকে তুমি ফেসবুকে নিয়ে যাবা, ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবা। এই যে রিডাইরেক্ট করে তাকে আমি কোথায় নিয়ে গেলাম, ফেসবুকে নিয়ে গেলাম। এটাকে এই সিস্টেমটা করা হয় হচ্ছে কি দ্বারা, এই রিডাইরেকশন দ্বারা। দেখবেন মাঝে মধ্যে কোন একটা লিংকে ক্লিক করলে দেখবেন এখানে কয়েকবার লিংক চেঞ্জ হয়, একবার একটা সাইডে যায়, সেই সাইড থেকে আরেকটা সাইডে যায়, সেই সাইড থেকে আরো একটা সাইডে যায়। অর্থাৎ রিডাইরেক্ট করা আছে। আচ্ছা, তো কোনটা? মানে আপনি কি quicksms.com.bd ও আচ্ছা, আচ্ছা দেখেন আপনি এন্টার করলে ওটা XYZ এ চলে যাবে। আচ্ছা দেখেন, এই দেখেন এখানে একটা লাইভ এক্সাম্পল আছে। তো এখানে দেখেন আমি বিডি দেখে সার্চ করছি, এই দেখেন একটু লিংকের দিকে চেক করেন, quicksms.com.bd লোড নিচ্ছে, এই দেখেন টপ করে কোথায় চলে গেল, quicksms.xyz। কিন্তু আমি সার্চ করেছি কি, আমি প্রেস করেছি কি quicksms.com.bd তে, কিন্তু সে আমাকে নিয়ে গেল কোথায়, quicksms.xyz এ। সো এই হলো রিডাইরেকশনের ব্যবস্থা। এই রিডাইরেক্টটা কেন করা হয় জানেন? অনেক ক্ষেত্রে আপনার সাইট, এটা অনেকটা এসইও করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন ধরেন কেউ আপনার সাইটটা একটা সময় পপুলার হয়ে গেল,
এখন আপনি চাচ্ছেন কিছু কিছু ভিজিটরকে একদিনের জন্য আপনার আরেকটা সাইডে ট্রান্সফার করাবেন, তখন কি করবেন, আপনার ওই ডোমেনটাকে রিডাইরেক্ট করে কি করবেন, ওই নতুন ডোমেনটা দিয়ে দিবেন। তখন দেখা গেছে ইউজার আপনার সাইটটাকে ভিজিট করতে গেলে আপনার ওই সাইডে গিয়ে ভিজিট করবে। অনেকে বুঝবে যে এখানে রিডাইরেক্ট হচ্ছে, আবার অনেকে হয়তো নাও বুঝবে। যেমন আপনাকে যে আজকে খেয়াল করে বললাম দেখে আপনি বুঝলেন যে এখানে রিডাইরেক্ট হচ্ছে, কিন্তু যদি না বলতাম আপনি খেয়ালই করতেন না, তাহলে বুঝতেন যে ও আচ্ছা এটাই মনে হয় quickbook.com.bd। তো এই হলো ব্যাপার। তো এগুলো অনেকটা কি করা হয় এসইও মানে মার্কেটিং এর বা এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর আপনার এই যে টোটাল W3 টোটাল ক্যাশ অটোমাইজ দ্বারা কি করা হয় যে আপনার সাইটকে স্পিড আপ করা হবে। সাপোজ ধরেন আপনার সাইট স্লো লোড হচ্ছে, সেক্ষেত্রে ও আপনাকে অনেকটা হেল্প করবে যে সাইটটাকে মিনিমাইজ মানে সাইটটাকে একটু স্পিড আপ করার জন্য। সো এরকম হাজার হাজার প্লাগইনস আছে। আমরা কি করব, আমাদের ইয়ার স্বার্থে, প্রয়োজনের স্বার্থে আমরা এগুলোকে ব্যবহার করব। একটু হল করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। জি, এখন মোটামুটি প্লাগইনস এর কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা আমাদের প্রয়োজন মতো পরবর্তীতে আমরা কি করব, প্লাগইনস ব্যবহার করব। সো এখন দেখেন ইউজার এখানে একটা আপনারা জানেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট। এখানে এখানে ইউজার ক্রিয়েট করা যাবে। যেমন মনে করেন আপনার ইউজারের কনসেপ্ট হচ্ছে এরকম, বেসিক একটা কনসেপ্ট। এই যে ইউজার হচ্ছে এরকম, যেমন মনে করেন আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনার ফেসবুক গ্রুপ বা পেজ আছে, আপনি চাইলে কাউকে মডারেটর রোল দিতে পারেন, আপনি চাইলে কাউকে এডিটর রোল দিতে পারেন। তো এরকম যে মডারেটর হলে সে একরকমের রোল প্লে করবে, আবার সে যদি এডিটর হয় তাহলে সে আরেক রকমের রোল প্লে করবে। কিন্তু যে অ্যাডমিন সে আবার সমস্ত তার অ্যাক্সেস তার কাছে আছে, সে সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে এবং গ্রুপটাকেও দরকারে ডিলিট করতে পারে, মানে রাইটস রাখে সে। সো এক একজনের ক্ষমতা এক এক রকম, এরকম রোল ক্রিয়েট করে ইউজার তৈরি করতে পারবো আমরা এই সেকশনটার মাধ্যমে। তারপর টুলস এর মধ্যে অনেক কিছুই আছে, তো আপাতত এগুলো নিয়ে আমরা তেমন কোনো ডিটেইল আলোচনা করতে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের খুব একটা বেশি ব্যবহার হবে না, যদিও হয় তখন আমরা যতটুকু হয় ততটুকু ব্যবহার করব। এইটা হচ্ছে এই ব্রিজ থিমের বা আমাদের মূল কাজের জায়গাটা। হ্যাঁ, এইটা দিয়ে আমরা কাজ করব, ডাব্লু বেকারি পেজ বিল্ডার। ওকে, এই পেজ বিল্ডার দিয়ে আমরা কি করব, এই রকম আই কেচি ডিজাইন আমরা তৈরি করব। সোজা কথা, এরকম আই কেচি ডিজাইন তৈরি করব আমরা কি টুলস এর মাধ্যমে, কি ব্যবহার করে, ওই পেজ বিল্ডার ব্যবহার করে, এই পেজ বিল্ডার ব্যবহার করে। এরকম পেজ বিল্ডার আরো আছে, ব্রেভ পেজ বিল্ডার আছে, তারপর হচ্ছে আপনার আচ্ছা আমি যদি আপনাকে বলি পপুলার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, আপনাদের মোটামুটি এই সবগুলা মানে অ্যাটলিস্ট কয়েকটার ধারণা থাকা উচিত। লিস্ট এই দেখেন ব্রাভি বিল্ডার, ডিভি, এলিমেন্টর, থিম, এটা হচ্ছে থিমিফাই, তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার, থ্রাইভ আর্কিটেকচার। আমাদের যেটা এটা অনেকটা ভিজুয়াল কম্পোজার, এটা ভিজুয়াল কম্পোজার। সোজা কথা, এটা হচ্ছে আমাদের কোনটা, ভিজুয়াল কম্পোজারটা, এই যে সেই ভিজুয়াল কম্পোজার। তারপর থ্রাইভ আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট জিনিস। থ্রাইভ আর্কিটেকচারটা এটা হচ্ছে আপনার ওই যে কার্ড ফ্লো এর ক্ষেত্রে এই থ্রাইভ আর্কিটেকচারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখেন, তো এর মধ্যে মোটামুটি ডিভি, ব্রেভ, আর হলো এলিমেন্টর, আর হলো এইটা এই ভিজুয়াল কম্পোজার, এই কয়টা একটু ধারণা রাখলে সবচেয়ে ভালো হয়। এই ব্রিজ থিমে আছে ভিজুয়াল কম্পোজার, ব্রেভ বিল্ডার হয়তো অন্য একটা প্রিমিয়াম থিমে থাকতে পারে, ডিভি আছে মনে হয়, ডিভি নামে একটা থিমই আছে, ওই থিমের মধ্যে ডিভি বিল্ডারটা আছে সম্ভবত। ঠিক আছে, আমি এই ডিভি বিল্ডার কখনো কাজ করি নাই, এলিমেন্টারি করেছি। ব্রেভ বিল্ডার একবার দেখেছি, বাট তেমন একটা কাজ করা হয় না, একটা ক্লায়েন্টের সাইডে দেখেছিলাম, বাট ওইখানে তেমন একটা কাজ করা হয় নাই। সো মোটামুটি সবচেয়ে বেশি কাজ করা হয়েছে এই ভিজুয়াল কম্পোজার দিয়ে। এটাতেই মানে এইটাই দেখতে মানে এই পেজ বিল্ডার দেখতে যেরকমই, অন্যান্য গুলাও সেরকম, জাস্ট এরকম। ওই যে অনেকটা ডিফারেন্সটা হয় কিরকম, সেম নামেই থাকে, সেম জিনিসই থাকে, খালি আইকন গুলা দেখতে আলাদা হয়। যেরকমটা যে সি প্যানেলের আইডিয়া দিলাম, যে সেম নামেই পাচ্ছেন কিন্তু হয়তো এক এক জায়গায় এক এক ভাবে পাচ্ছেন, এই হবে পার্থক্য। কথা বুঝছেন? সো এই জন্য বলি, একটা প্রিমিয়াম থিম ভালো করে দেখলে মোটামুটি সব থিম সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে।
তো এরকম আপনি 2-3টা প্রিমিয়াম থিম ঘাটেন, এনাফ। তারপর আসেন বাকি যা আছে, এই যে এখানে স্লাইডারের এখানে কিছু কোড, মানে এখানে আরো স্লাইডার আরো কিছু জিনিস অ্যাড করা যায়। এখানে স্লাইডার রেগুলেশন, এখানে স্লাইডারে আরো ইমেজ তারপর হচ্ছে লেখা টেখা যত কিছু আছে স্লাইডারে, এগুলো এখান থেকে হ্যান্ডেল করা যাবে। এই হলো আমাদের প্রত্যেকটা মেনু ডেসক্রিপশন। এতক্ষণ পর্যন্ত যা বকবক করলাম এগুলো বাসায় এক ধ্যানসে আরো 2বার শুনবেন, শুনে শুনে সবগুলা মনে রাখবেন কোনটার জন্য কি বলছি। কারণ পরবর্তীতে আমরা যখন কাজ করতে যাব তখন বলবো আচ্ছা এখন এই জিনিসটা প্রয়োজন, এখন আমরা চলে যাব অমুক মেনুতে, এটা সিস্টেমের অমুক জায়গায় আছে। এই হলো মেনু সম্পর্কে মোটামুটি শর্টকাট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হওয়ার পরে এখন আসেন আমাদের যে হোম পেজ, এটা হলো আমাদের সেই হোম পেজ। তো আসেন এই থিম ইনস্টল করার পরে আমাদের পেজে গিয়ে দেখি কি কি পরিবর্তন আসছে। অল পেজেসে ক্লিক করি, দেখেন তো কতগুলা পেজ আসছে ইতিমধ্যে। টোটাল 8টা পেজ ক্রিয়েট করা হয়েছে, টোটাল 8টা পেজ আছে। এই থিমে 8টা পেজ, অন্যান্য থিমে দেখবেন 30টা 35টা পর্যন্ত পেজ থাকে, আরো বেশি পেজ থাকে, শত শত পেজ ক্রিয়েট করা হয়ে মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সো ইতিমধ্যে আওয়ার সার্ভিস নামে অলরেডি একটা পেজ ক্রিয়েট করাই আছে। এখন আপনি যদি আওয়ার সার্ভিস নামে নতুন একটা করে অ্যাড নিউ এজ গিয়ে যদি নতুন একটা পেজ ক্রিয়েট করতে যান, আওয়ার সার্ভিস নামে কোনো পেজ সে নিবে না। কথা বুঝতে পেরেছেন? কেন নিবে না? কারণ অলরেডি এই নামে পেজ এক্সিস্টিং করাই আছে। তখন কি করবেন, আপনার যদি পেজ দরকার হয় তো আপনি আওয়ার সার্ভিস পেজেই যে এডিট করেন। দেখেন আওয়ার সার্ভিস পেজ দেখতে কেমন, এই যে আওয়ার সার্ভিস পেজ দেখতে হলো এরকম, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বলছে আওয়ার সার্ভিস পেজের ডিজাইন হবে, ক্লায়েন্ট আপনাকে কি করে দিল, নকশা করে দিল। আপনাকে আমি একটা লাইভ কাজের এক্সাম্পল দেখাই, মানে এগুলো আমার প্রিভিয়াস কাজ। দেখেন ক্লায়েন্ট কিভাবে করে প্রত্যেকটা পেজের ডিজাইন দিয়ে দেয়। যদি এভাবে করে ডিজাইন দিয়ে দেয় তাহলে ক্লায়েন্টের রুলসই ফলো করতে হবে। দেখেন ক্লায়েন্ট প্রথমে এইভাবে হাতে একা বোঝানোর চেষ্টা করছে জিনিসটা কি। জিনিসটা দেখেন কফি কালেকশন, মানে এটা একটা ছবি থাকবে, ছবি এই কফির নিচে এরকম একটা লেখা থাকবে। তারপর এখানে আবার দেখা বলছে এরকম একটা চেক মার্কের অপশন থাকবে। এখান থেকে কিভাবে সে বাই করবে সেইটা টিক মার্ক করে দেন অ্যাড টু কার্টে সে ইয়া করবে। এইভাবে করে ক্লায়েন্ট আপনাকে ছবি একা বুঝাইতে পারে, মানে জিনিসটা বুঝাইতে পারে যে কি হতে পারে। তারপর দেখেন এই যে কফি কার্মা অ্যাবাউট সেকশন পেজ, ঠিক আছে। ক্লায়েন্ট শুধুমাত্র আমাকে কি দিয়েছে, একটা ওয়ার্ড ফাইল দিয়েছে যে অ্যাবাউট সেকশন পেজে এই কথাগুলো থাকতে হবে। এবার আমি এই কথাগুলো কিভাবে করে সাজাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ক্লায়েন্ট খালি বলছে আমাকে যে আমি তোমাকে টেক্সট দিয়ে দিচ্ছি, এবার তুমি তোমার মতো করে জিনিসটাকে সুন্দর করে সাজাও, মানে সাজায় ফুটাই তুলো, সোজা কথা। তো ওখানে অ্যাবাউট আস পেজ আপনি দরকার হলে 10টা থিমের অ্যাবাউট আস পেজ ঘাটেন, কোন অ্যাবাউট আস পেজটা দেখতে সুন্দর হয় সেই পেজটার ডিজাইনটা কপি করে এনে আপনি কি করেন, এই টেক্সটগুলো ওই ডিজাইনের মধ্যে বসান। এই জন্য বলছি যে থিম ঘাটতে হবে, যত বেশি থিম ঘাটবেন তত বেশি ডিজাইন কনসেপ্ট মাথায় ঢুকবে। তারপর আসেন আরো কিছু টেক্সট সে আমাকে দিয়েছে। এই দেখেন সে কফি প্রসেস পেজে গিয়ে কি থাকবে, এগুলো অনেক হাবিজাবি কথা লিখছে। দেখেন এগুলো আমাকে সব পুরো আমার বুঝতে হয়েছে যে সে কি চাইছে, ঠিক আছে। টেক্সটগুলো কেমন হবে, কোথায় গিয়ে কি হবে। তারপরে একটা দেখেন একটা টেক্সট চাইছে, তারপর একটা ইনলাইন চাইছে, এখানে একটা ইমেজ বলবে, তারপরে গিয়ে এই কথা চাইছে, তারপর আবার টেক্সট, তারপর আবার ইনলাইন, তারপরে গিয়ে ফুটার সেকশন। এইভাবে করে একটা সেকশন ডিজাইন করতে চাইছে। সো এটা ভিডিওতে দিয়ে রাখলাম, আপনারা দেখেন। দেখেন একটা এটা হলো আপনার প্রোডাক্ট পারচেজ পেজের ক্ষেত্রে কিরকম হবে। সাবস্ক্রাইব একটা অপশন থাকবে, তারপর এখানে গিয়ে লেখাটা আসবে, লেখার মধ্যে এই কথাগুলো থাকতে হবে। তো এরকম দেখেন ক্লায়েন্ট কিভাবে করে একটা ওয়েবসাইটের ফুল কন্টেন্ট দেয়। তারপরে আসেন যে আরো কি আসে। এই যে এটা হলো প্রোডাক্ট পেজের ডিজাইন। সাপোজ এরকম একটা ছবি দিবেন, ছবি দেওয়ার পরে যে এখানে এই কথাগুলো এখানে থাকবে, আর পাশে এই কথাগুলো এখানে ডেস্কটপ আকারে থাকবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের পেজের উপরে এরকম ইন্ট্রোডাকশন থাকবে, মানে প্রোডাক্ট পেজটাকে আমাকে নিজের মতো করে ডিজাইন করতে বলছে, ঠিক আছে। ওই এলিমেন্টগুলো থাকবে। ডকুমেন্ট 4 এখানে দেখি সে কি দিছে, অনেক, মানে এর কাজ আমি প্রায় 3 মাস ধরে করছি।
মানে সে অনেকগুলো কাজ করেছিল আমাকে দ্বারা, মানে তার পুরো বিজনেসে যত সাইট দরকার ছিল সব সাইট করাইছে আমাকে দিয়ে। সো এখানে অনেক কিছু আছে, এখন আর কি এগুলো অনেক কিছু মনেও নাই কোনটার জন্য কি ছিল না ছিল। তারপরে ক্লায়েন্ট আমাকে ছবিও দিয়ে দিয়েছিল, মানে কি কি ছবি আমি করব। এই দেখেন ওই সময় ক্লায়েন্টের ডিজাইন ছিল এরকম, এই দেখেন ক্লায়েন্টে দেখাচ্ছি যে এইভাবে করে আমরা ডিজাইন করেছি। ক্লায়েন্ট আবার দেখে বলছে এই ফরম্যাটটা ফলো করো, অন্য একটা ওয়েবসাইট থেকে ছবি আইনা দেখাচ্ছে যে এইখানে যেন এইভাবে করে একটা সাইন আপ অপশন থাকে, এই সাইন আপ অপশনটা আনার চেষ্টা করো। তার মানে আপনাকে থাকতে আপনার ব্রেইন খাটাইতে হবে যে একটা সেকশনে, যেমন আজকে আমরা যে সেকশন আমরা যে ডিজাইনটা আনছি, এটা কি ই কমার্স সাইট, এখানে কি কোনো কিছু কেনার অপশন আছে না, এটা ই কমার্স সাইট না, তাহলে লোকাল হোস্টেডটাই যাই, এটাও ই কমার্স না। আচ্ছা ই কমার্সের কোনো ফাংশনালিটি এর মধ্যে নেই, তো থাকলে হয়তো দেখাতে পারতাম যে ওই কার্ট পেজে মানে প্রোডাক্ট পেজে এরকম কোনো অপশন থাকে না আর কি। তো ওরকম অপশন না থাকলে তখন ওই অপশন আনাটা যে কত চ্যালেঞ্জিং সেটা পরে বোঝা যায়। তারপরে সে আবার মোবাইল ডিভাইস সে চেক করে এসে বলতো যে এটা এখানে এভাবে করে পায় না, এটা একটু ঠিক করো। তখন আবার তাকে বুঝাইতে হইতো। এটা হচ্ছে আপনার একটা প্লাগইনস এর কাজ, এই যে সুপার সোশিয়ালাইজার, মানে সে তার অনেকগুলো তো সোশ্যাল লিংক আছে, সে তোমার মার্কেটিং করে, তো সোশ্যাল লিংক গুলো আমার কাছে এগুলো দরকার ছিল। তো ক্লায়েন্টকে বলছি এই জিনিসগুলো তুমি আমাকে করে দাও, মানে এই জিনিসগুলো তুমি আমাকে ম্যানেজ করে দাও, তাহলে আমি এটা কাজ করবে আর কি। তখন মানে ক্লায়েন্টকে আপনাকে বোঝানোর ক্যাপাবিলিটি থাকতে হবে যে এই জিনিসগুলা বুঝায়, মানে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে সে আমি অ্যাকচুয়ালি কি চাইছি তার কাছে। তারপরে দেখেন সাইন আপ ফর্ম, এটা কাস্টম ভাবে বানানো, এটা এরকম করে ছিল না, কারমার্কের একটা ছিল। তারপরে তার একটা পেমেন্ট গেটওয়েতে প্রবলেম ক্রিয়েট করতেছিল, তো সেটা বারবার আমাকে দেখাচ্ছিল যে এটা দেখো এখানে চেক করো, এখানে টেক্সট পাচ্ছিল না। দেখেন এটা সম্পূর্ণ কাস্টমাইজ করে বানানো, কোনো জায়গায় এরকম করে দেখতে পাবেন না, এরকম করে ভ্যাট সহ উল্লেখ করে না কোথাও, শুধু থাকলে প্রাইস থাকে প্রোডাক্টের। কিন্তু সে দেখেন কিভাবে লেখাইছে আমাকে দিয়ে যে নরমালি হচ্ছে প্রাইস এত আর ভ্যাট সহ প্রাইস হলো এত, এটা হচ্ছে এক্সক্লুড ভ্যাট, মানে ভ্যাট ছাড়া হচ্ছে এটা আর ভ্যাট সহ হচ্ছে এটা, এরকম করে তাকে আমাকে এখানে প্রাইস দেখাতে বলছে। তো এটা একটা চ্যালেঞ্জিং একটা কাজ ছিল যে এটা কিভাবে করে আনা যায়, অনেক কিছু ব্যাকএন্ডে চেঞ্জ করে আনতে হয়েছিল। কারণ ওই ধরনের কাজগুলো এখন ভুলে গেছি, অথচ নিজেই করছি এগুলো জিনিস, প্রায় 2 বছর আগের করা কাজ এগুলো। এই যে দেখেন এখানে একটা জিনিস, হ্যাঁ এখানে কি এরকম ভেরিয়েশন আনতে হবে, এগুলো অবশ্য প্লাগইনস পাওয়া যায়, এগুলার ই-কমার্সে প্লাগইনস আছে, ভেরিয়েশনের প্লাগইনস আছে, এগুলা প্রিমিয়াম প্লাগইনস। হ্যাঁ যে কালার সিলেক্ট করব ওই কালারের ছবি থাকবে। তো এই গেল একটা কাজ। আরেকটা হচ্ছে যে কার্ট ফ্লো, এই দেখেন ওই সময় খালি ব্রিজ দিয়ে কাজ করছি ওনার। এই দেখেন ফুল সাইটের ডিজাইন ছিল এরকম, ঠিক আছে। এই দেখেন অ্যাবাউট আ সেকশন, এটা হলো অ্যাবাউট আ সেকশন, এই সেকশনটা আমি নিজে ডিজাইন করছি, ঠিক আছে, আমার মতো করে আমি ডিজাইন করছি অ্যাবাউট আ সেকশন, খালি বলছে টেক্সটগুলো যেন থাকে। এখন এই টেক্সটগুলো কিভাবে শো করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা হচ্ছে আপনার আরেকটা সেকশন, এটা হচ্ছে যে প্রোডাক্টগুলো কি হবে না হবে সেগুলো সেকশন। ক্লায়েন্ট বলছে এই জায়গাটায় তুমি এইভাবে করে বসাও, পারচেজ কপি এটা বসাও, ঠিক আছে, এটা একটা স্লাইডার হিসেবে কাজ করতো। আর এটা হলো তার টার্মস এন্ড কন্ডিশনের একটা ফাইল, এই যে প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসি ব্যবহার করার সিস্টেম আছে আলাদা। আপনাদের আপাতত আজকে কিছু বেসিক নলেজ দিচ্ছে, এগুলা ক্লাসগুলো খেয়াল করেন, এগুলো নলেজ, প্রতিটা যা বলতেছি সবকিছু নলেজ, এগুলো আপনাদের লাগবে। প্রাইভেসি পলিসির একটা সাইড আছে আলাদা, যেখানে কি করে একটা কোম্পানির প্রাইভেসি পলিসি লেখা হয়, সেই কোম্পানি থেকে কোম্পানিটা একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড দেয়, সেই কোডটা আমাকে কি করতে হয়, আমার ওই পেজে এনে পেস্ট করতে হয়। তখন কি হয়, ওই সাইট থেকে যে প্রাইভেসি গুলো আছে সেগুলো এখানে শো করে। এগুলো কিন্তু একটাও আমাদের সাইডে লেখা না, ঠিক আছে, এগুলো কিন্তু রিলোড হয়ে অন্য জায়গা থেকে আসছে। আমার এখানে কিন্তু প্রচন্ড কালো হয়ে আসতেছে আকাশ, মানে অলরেডি বৃষ্টিও পড়তেছে, নেটে প্রবলেম করতে পারে।
সো এই হলো অ্যাটেন্ডেন্স নিয়ে না স্যার তাহলে হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিয়ে না তাহলে হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি আর তার আগে একটা স্ক্রিনশট নিই আপনারা একটু আমাকে একটু মনে করাই দিবেন কালকে থেকে দুইটা করে একটা হচ্ছে হাফ আওয়ারের আগে আর একটা হলো হাফ আওয়ারের পরে একটা করে মানে স্ক্রিনশট নেওয়ার কথা আমি এটা একদমই ভুলে যাই এটার জন্য কথা শুনতে হয় না কেউ না কেউ একটু মনে করেন যে স্ক্রিনশট নেওয়া হয়নি সবাইকে বললাম যাই মনে থাকে সেই বললেন অন্তত ওকে একটা নিয়েছি আজকে আপাতত আজকে আমি আপনাদের তেমন কোনো কিছুই কাজ দেখাচ্ছি না আপনারা জাস্ট খালি কি করবেন বাসায় অন্তত মানে যতটা করে পারেন আমি যদি বলি আপনাকে 10টা আপনার টার্গেট থাকা উচিত মিনিমাম 20টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তারপর হচ্ছে 20টা ডেমো ইম্পোর্ট করব করে প্রত্যেকটা ডেমো নিয়ে খালি ঘাটবো কি আছে ওই ডেমোতে কিভাবে ডিজাইনটা করছে খালি জাস্ট কি করবেন ডিজাইন কনসেপ্ট মাথায় নেবেন আমি যদি আপনাকে এখন বলি এখন এই মুহূর্তে আমাকে একটা ব্লগ সাইট বানিয়ে দেন দেখবেন আপনি দিশেহারা হয়ে যাবেন কি ডিজাইন দিব তারপরে কোন সেকশন দিব তারপরে কোন সেকশন দিব আপনার আইডিয়াই আসবে না ঠিক আছে তো এই আইডিয়াটা যেন খুব এরপর থেকে খুব দ্রুত গ্রো করে এর জন্য কি করবেন যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আইডিয়া জেনারেট হবে তত বেশি সুন্দর করে আপনি কি করতে পারবেন ডিজাইন করতে পারবেন সো আগে ওই ডেমো গুলাই দেখেন বারবার বিভিন্ন অপশন ঘেটে ঘেটে দেখেন পারলে নিজের মতো করে অপশনে ক্লিক করেন ক্লিক করে চেঞ্জ করে দেখেন কোথায় কি চেঞ্জ হয় একটা একটা করে চেঞ্জ করবেন একটা একটা করে কি করবেন আউটপুট দেখবেন এইভাবে করে শিখতে হবে রোল 2 3 4 স্যার স্ক্রিন অফ স্ক্রিন অলরাইট okay roll 4 5 roll 5 6 7 8 9 10 okay দিয়েছি 11 11 12 জাকারিয়া জিসান ওকে জাকারিয়া জিসান আমি আপনার ইস্যুটা দেখছি ঠিক আছে আপনি যেটা কালকে বললেন বাট আপাতত হাইট থাকেন প্রবলেম নাই আই উইল সি ইট अगेन ওকে ওকে এখন দেখেন রোল 14 রোল 14 স্যার রোল 2 প্রেজেন্ট রোল 2 আপনি কি আরিফ আল ইমরান জি স্যার আপনি ক্লাসের মাঝখানে কই যান শুনি স্যার আমি আসলে কাজে ছিলাম স্যার আমার হেডফোনটা কানে ছিল আমি তো দেখতেছিলাম ও এভাবে দেখে লাভ হয় পরে ভিডিও দেখেন স্যার পরে স্যার বাসায় গিয়ে স্যার ভিডিওটা পুরো দেখেছি ও আচ্ছা ঠিক আছে নাচে ক্লাসে একটা জিনিস আর ঘন্টা হ্যাঁ তাহলে 4 ঘন্টা জিনিসটা 8 ঘন্টা হয়ে গেল সেটাই না আমি প্রথম 2 ঘন্টা বাসায় থাকি পরে মানে আমি স্যার কিছু জব করেছি
স্যার তো সেখানে আসতে হয় ও আচ্ছা অফিসে আচ্ছা কথা ছিলাম তো স্যার স্কুলের মধ্যে স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে রোল 15 16 17 17 present, sir. 18 18 তাহানা সুলতানা 18 19 Yes, sir. 20 20 আব্দুল্লাহ আল মামুন থাকেন তো উনি কই গেলেন 21 22 Yes, sir. 23 23 24 25 26 27 28 29 30 30 present, sir. 31 31 32 33 34 35 36 35 present, sir. 35 present okay 36 36 37 38 39 40 okay Sir, 5 present, no subtracted. 5 okay দিয়েছে ঠিক আছে মোটামুটি ও আপনাদের যেটা দেখাচ্ছিলাম তো আমরা এই জিনিসগুলোর ক্ষেত্রে এই যে প্রাইভেসি পলিসি এই জিনিসটা মাথায় রাখেন এটা অ্যাকচুয়ালি আমার দেখানো সম্ভব না এরকম প্রাইভেসি পলিসি ক্লায়েন্ট আপনাকে একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড দিবে হ্যাঁ সে কোডটা যে খালি কি করবেন জাভাস্ক্রিপ্ট কোথায় অ্যাড করে সেটা শিখাবো খালি জাস্ট ওই কোডটা খালি ওখানে গিয়ে বসাবেন বসালে দেখবেন যে এরকম একটা লেখা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে শো করবে ঠিক আছে এগুলো একটা অনেকটা এপিআই বেসড হ্যাঁ তো আপনার এই জিনিসগুলো খালি জাস্ট জেনে রাখেন যে প্রাইভেসি পলিসি এইভাবেও হতে পারে যে এভাবে করে টেক্সট না দিয়ে সরাসরি একটা লিংক দিতে পারে একটা কোড দিতে পারে সেই কোডটা আমাকে বসাতে হবে আর কোডটা দেখে চিনা লাগবে কি কোড জাভাস্ক্রিপ্টের কোড নাকি একটা আইফ্রেমের কোড এগুলো আপনার বোঝা লাগবে বাইরের ক্ষেত্রে হ্যাঁ এগুলো বাইরের ক্ষেত্রে কোম্পানি ওয়াইজ তো ভেরি করে আর জাভাস্ক্রিপ্টের কোড এটা কি মানে সে অন্য কোনো সাইট থেকে নিয়ে আসে না 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 ওই এপিআই এগুলোর জন্য আলাদা একটা সাইট আছে যে প্রাইভেসি পলিসি তৈরি করার আলাদা সাইট আছে ওই সাইট থেকে তারা এগুলো অর্ডার করে বানায় মানে ওটাও টাকা দিয়ে তারা প্রাইভেসি পলিসি লেখায় ঠিক আছে আচ্ছা আচ্ছা ওইটাই তারপরে আসেন আমার এগুলো মানে এগুলো দেখে এখন মনে পড়তেছে যে কি কি করছি আর কি কি আপনাদের শেয়ার করতেছি আর কি সেই অনুপাতে এই দেখেন আই স্টক ফটো এই যে ফটোগুলো কিন্তু ক্লায়েন্ট কিনে ব্যবহার মানে কিনে আপনাকে দিবে এগুলো কিন্তু সব প্রিমিয়াম ফটো এগুলো কিন্তু ক্লায়েন্ট এই যে আই স্টক ফটো থেকে কিনে এই যে এটা এখন এটা কিন্তু আপনার যে ফাইবারে হ্যাঁ ওগুলাও দেয় রাইট তো এইগুলা কিন্তু ইমেজ কিন্তু ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে ওয়েবসাইটের ক্ষেত্রে তারপরে এটা কি ছিল ও আচ্ছা এটা ছিল এই দেখেন এআই ফাইল থেকে আমাকে করতে হয় মানে করতে হয়েছে যে তার লোগোটাকে বের করতে সে আমাকে এআই ফাইল দিছিল তো এআই ফাইল থেকে কিভাবে লোগো বের করতে হবে এগুলোও কিন্তু আপনার ক্ষেত্র বিশেষে নেট থেকে দেখে দেখে স্টাডি করে নিতে হবে ঠিক আছে রাইট ওকে এখন দেখেন আই ফ্যামিলি আই কেয়ার নামে একটা কাজ করেছিলাম এটার জন্য দেখেন ছোট্ট একটা কাজ করছি কিন্তু হাজার হাজার মানে কত যে ফাইল সে আমাকে দিছে এর জন্য এখানে একটা মজার জিনিস আছে আপনাদের আমি ইমেল টেমপ্লেট সম্পর্কে একটা কথা বলেছিলাম দেখেন ক্লায়েন্টের জন্য ইমেল টেমপ্লেট বানাইছি এটা মানে এটা হচ্ছে ডাইনামিক ভাবে এখানে বসবে যে মেইলের ফার্স্ট নেম থাকবে এবং লাস্ট নেম সেটা অটোমেটিক্যালি এখানে ডাইনামিক ভাবে বসবে মেইলটা বসে যাবে ফোন নাম্বারটা এখানে বসে যাবে অটোমেটিক্যালি আর বাকি এগুলো ডামি টেক্সট এই হুবহু এইটাই যাবে ইউজারের মেইলে ঠিক আছে এইটা আমি মেইল ডিজাইন করেছিলাম সো এই মেইলটার কোড হচ্ছে অনেকটা এই যে এটা ওই যে আমরা করেছিলাম না কি জানি বলে
ইমেল সিগনেচার, রাইট। ইমেল সিগনেচারের মতো করে জাস্ট টেবিলের মতো করে হুবহু ভাবে ডিজাইন করতে হয়। আমি ভুলে গেছিলাম যে এটা আপনাদের মানে আমি ওই সময় গেলে কাজ করেছি, এজন্য বলছি এটা পরে দেখাবো, আমার এটা দেখতে হবে। এই যে খুঁজে পেয়েছি আর কি। তো এটা যে আমি করতে তো পারি, কিন্তু ওই যে সমস্যা হয় ডিভাইস ওয়াইজ কি বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়। ডিভাইস ওটা হোক, ওটা আপনার পিসি দিয়ে ক্লায়েন্টকে দেখাই দিবেন, ক্লায়েন্ট তো মোবাইল এত কিছুতে চেক করে না। আর ইমেল সিগনেচার নিয়ে সরি ইমেল সিগনেচার নিয়ে তো বলছি যে আপনাদের 600 উইথ দিবেন, 600 ম্যাক্স 600 পিক্সেল উইথ দিবেন। আর ইভিনিং ব্যাচের কিছু পারফেক্ট ইমেল সিগনেচার আছে, ওগুলা তো আপনার সাথে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার তো মনে হচ্ছে না শেয়ার করে নে, আজকে এটা মনে করবেন। আমি ওটা আজকে ওইটা আমি করে দেবো, ওইটা আমি ওই ফোল্ডারটা আমি শেয়ার করে দেবো গ্রুপে। ওইখান থেকে আমি বিশেষ কয়েকজনের নাম বলবো, ওই কয়েকজনের ফরম্যাটটা আপনারা ফলো করবেন, জাস্ট ফরম্যাটটা ফলো করবেন। ওই ফরম্যাটগুলো মোবাইল ডিভাইসে বলেন যেখানে সবকিছু রেসপন্সিভ থাকে, ঠিক আছে? মানে ওগুলা পারফেক্ট ডিজাইন একদম। আর এটার ক্ষেত্রে এই ইমেল সিগনেচার এটা একটা পারফেক্ট ডিজাইন, এটা আমরা পরে দিব আপনাদের। তো এটাও ওয়েবসাইট থেকে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন মনে করেন যে আমি আপনাকে আজকে একটা সাইট বলে এখানে একটা সাইট দেখাইলাম, এই যে মনে করেন এখানে ডেট টাইম হাবিজাবি এগুলো দিয়ে এখানে একটা কি করলাম, বুক অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এই বুক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে যার কাছে যাওয়ার তার কাছে এরকম একটা ইমেল সিগনেচার মানে সরি এরকম একটা ইমেল টেমপ্লেট দিয়ে একটা মেল যাবে, সেই সিস্টেম এখানে করতে হবে। তো আমরা ওগুলা দেখবো যে এগুলা মোটামুটি কিভাবে করে হ্যান্ডেল করা যায়। তারপর এখানে কি আছে, এটা হ্যাঙ্গিং পোস্টার, ও আছে এটা ইমেজ জাস্ট। তো এই তো গেল অনেক কিছুই। দেখেন এই ক্লায়েন্ট আমাকে পিএইচডি দিয়েছিল, এই পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করতে না, পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি। নতুন একটা কাজ দেখেন, এই যে এই কাজটা আজকে মেবি অর্ডার হবে ইনশাআল্লাহ। এই কাজটা বলছে সম্পূর্ণ ইয়াতে করতে, মানে র এইচটিএমএল সিএসএস এ করতে, ঠিক আছে? এই কাজটা যদি র এইচটিএমএল সিএসএস করা হয়, আপনারাই বলেন এই ফুল সাইট ক্লোন করতে কয়দিন লাগা উচিত? বেশি সময় লাগবে, কারণ সেকশন গুলো খুব একটা কঠিন কোনো বিষয় না। দেখছেন কমন সেকশন, খালি একটাই পাশে ওকে গুড। আর এটা তো নরমাল একটা জিনিস, একটা এইচআর, একটা বাটন, আর এখানে ছোট ছোট এই যে এখানে ওয়েব ডিজাইন, এটা আপনার সিম্পল সেকশন। জি এটা গ্রিড, কোথায় গ্রিড ইউজ করছে এখানটাতে? না এগুলো তো গ্রিড না, এগুলো সেকশন ডিজাইন জাস্ট। এটা জাস্ট নরমাল ডিজাইন মানে আপনি এখানে h1 দিছে, হ্যাঁ ও আচ্ছা গিভ এগুলা গিভ, রাইট এগুলা গিভ, এগুলা অ্যানিমেশন পিকচার, এগুলা গিভ, ঠিক আছে? তো যাই হোক, তো এটাও দেখা গেছে আমি আপনাদের সামনে হয়তো ডিজাইন করে দেখাবো, ক্লায়েন্টেরই কাজ যেহেতু আপনাদেরকে দেখাই, এটাও করবো আর কি আমি আপনাদের দেখে, যদি সময় পাই তাহলে এটার ফুল রেকর্ড আমি রেখে দিব। তো এখন আসেন যে লজিস্টিক সাইট করেছিলাম একটা, এটার প্রুফ হিসাবে সাইডের ডিজাইনটা ছিল এটা, হ্যাঁ এই যে এটা হলো সেই লজিস্টিক সাইট, এগুলো ব্রিজ থিম দিয়ে করা। এই যে এগুলা ক্লায়েন্ট আমাকে কি বলছিল, ইমেজ গুলা যা আছে তাই থাক, খালি আসে আমাকে টেক্সট গুলা চেঞ্জ করতে বলছিল, টাইটেল গুলা চেঞ্জ করতে বলছিল, আমি তাই করছি, ঠিক আছে? তারপরে এখানে সে বলছিল এখানে এই সেকশন গুলা যেন থাকে, এগুলাতে ক্লিক করে যেন আমি ভিতরে যে ডিটেল করতে পারি, আমি তাই করছি। তারপর দেখেন এটা কি বলেন তো, এটা দেখে কি মনে হচ্ছে এই সেকশনটার নাম কি? অ্যাকর্ডিয়ন, রাইট অ্যাকর্ডিয়ন। এটা ওয়ার্ডপ্রেস আমরা অ্যাকর্ডিয়ন অ্যাড করেছি। ক্লায়েন্ট আমাকে খালি কন্টেন্ট দিছে, সে আমাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছে, লিংক দিয়ে বলছে ওখানকার যত কন্টেন্ট আছে তুমি এগুলাকে এই সাইডে ইমপ্লিমেন্ট করো, এই সাইডে দেখাও। তো আমার কাজ হলো যে আমি এখন চিন্তা করছি যে এই কন্টেন্টগুলো কিভাবে করে সবচেয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়।
তো দেখলাম যে অ্যাকর্ডিয়ান ইউজ করলে আরো বেশি বেটার হয়, তখন আমি অ্যাকর্ডিয়ান ইউজ করলাম। তারপর হচ্ছে এই যে এইভাবে করে যদি কার্ড ডিজাইন করি, কার্ড ডিজাইন করে জাস্ট খালি থিমটা এখানে দিয়ে দেই, বাকি লিঙ্কটা বাকিটা আমি পরে অন্য আরেকটা পেজে ডিজাইন করি, এটা করলে আরো বেশি ডিজাইন হয়। তার মানে এক পেজে পুরো ওয়েবসাইটের যত কিছু আছে সবকিছু কভার করা যায়। তো এইভাবে করে এগুলো হচ্ছে নিজের ইন্টেলিজেন্স মাঝে মধ্যে খাটাইতে হবে যে আমরা কিভাবে করে ইয়ে করতে। আর এই যে এখানে এই ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের কাস্টম ডিজাইন করা ছিল। এই যে এইভাবে করে ক্লায়েন্ট চাইছিল যে মানে যে সাইড দেখাইছিল ওই সাইডে এরকম একটা ডিজাইন ছিল, তো বললো যে এরকম একটা ডিজাইন আমার এখানে করে দাও। তো এই হলো ব্যাপার। তো কাজের ধারণা দিচ্ছি। তারপর হচ্ছে রোস্টা নামে একটা সাইট ছিল, হ্যাঁ, এটা একটা ল্যান্ডিং পেজের কাজ ছিল। হ্যাঁ, সে এখানে যে আচার বেচে, আচার, এটা নাইজেরিয়ান একজন ছিল, ঠিক আছে। তো তার এটা একটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার কথা ছিল, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছে। দেখছেন কত সিম্পল। এই কাজগুলো ওয়ার্ডপ্রেসে আসে, ঠিক আছে। এই কাজগুলো আপনি কয় টাকা বিল করবেন বলেন তো? এই কাজটা যদি আপনাকে দেওয়া হয় কয় টাকা বিল করা উচিত? 100 থেকে 150,000। আরে না, 100 থেকে 150 না। ওয়ার্ডপ্রেস হলে এই কাজ এই কাজ 50 করবেন, ঠিক আছে। নাহলে এত টাকা চাইলে দৌড়াবে। যেমন মনে করেন আমি এই যে এই সাইটটা, এই যে এই ধরনের সাইট, এটাকে সম্পূর্ণ HTML করতে বলছে, এইটার বিল করব আমি $200 মানে মিনিমাম, আমি তার কাছে যাব, ঠিক আছে। এটা তো তার মানে কোডিং করতে হবে। হ্যাঁ, এখানে 6টা পেজ ডিজাইন আছে, এটা আমি তার কাছে মিনিমাম $200 বিল করব আমি তার কাছে। যদি দেয় তাহলে করবো, নাহলে করবো। মানে এই তো এখন করলে বড় কাজ নিব, ছোট ছোট কাজ আর নিতে ভালো লাগে না। আর কথা এখন দেখেন যে এই তো মোটামুটি এই হলো হালত। আমরা আমাদের কাজ হবে আপনাদের, আমি যা দেখলাম ওগুলো কিন্তু সবই ওয়ার্ডপ্রেসের কাজ। হ্যাঁ, র কোডের কাজ আছে আলাদা, ঠিক আছে। ওগুলা পোর্টফোলিও আমার এপিসিতে নাই, আরেকটা পিসিতে আছে। সো ওইখানেও আপনার আবার রিসেন্ট আরেকটা কাজ করব, রোল বেসড একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, যেখানে মানে ইউজারের বিভিন্ন পারমিশন এবং রোল দেওয়া থাকবে। তো এই কাজটাও এই যে অর্ডার করবে শুনলাম, তো এই কাজটা যদি করি তাহলে এই কাজটার একটা আপনাদের ব্যাকএন্ড পার্ট হিসাবে এটার একটা কি বলবো, একটা লাইভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে ক্লায়েন্ট আমাকে বললো আর আমি কিভাবে করে এরকম রোল বেস তৈরি করলাম, রোল ক্রিয়েট করলাম আর কি। তো এটাই আর কি। তো এখন আপনাদের কাজ হলো বাসায় এরকম মিনিমাম কি করা, 10টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে 10 বার ব্রিজ থিম ইনস্টল করবেন এবং 10টা ডেমো, ডিফারেন্ট ডেমো, যে ডেমোতে বেশি বেশি করে কি আছে অপশন রয়েছে, মানে বেশি বেশি সেকশন ডিজাইন করা হচ্ছে। আর সেটা বুঝবেন কিভাবে, আপনি ব্রিজে চলে যান, ডেমো ইম্পোর্ট করার আগে ওদের লাইভ যে প্রিভিউ আছে সেটা দেখে আসেন, ওদের লাইভ যে প্রিভিউ আছে আপনি সেটা থেকে দেখে আইডিয়া নেন যে কোন থিমটা আপনি এখন নেবেন, ঠিক আছে। যেই থিমে মানে যেই ডেমো ইম্পোর্ট করতে যা যা চাবে, মানে যা যা রিকোয়ার্ড চাবে, আপনাকে অবশ্যই সেগুলো কিন্তু ইনস্টল করে নিতে হবে। আপনি সেগুলো আগে ইনস্টল করে দেন ইম্পোর্ট দিবেন, ওগুলো ইনস্টল ছাড়া ইম্পোর্ট দিবেন না, তাহলে কিন্তু আর কাজ করবে না। যেমন মনে করেন এই সাইটটা একটু দেখি, এই সাইটটা ডিফারেন্ট কিছু আছে কিনা। এই সাইটটা ডিফারেন্ট একটা কিছু আছে, যে এখানে দুই ভাবে এইভাবে করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা প্যারালাক্স দেওয়া আছে, খুবই সিম্পল সেকশন ডিজাইন, বাট দেখেন এখানে সেকশনটা একটু ছোট, বাট এর পাশে ইমেজটা একটু বড়, এটা আনকমন লাগছে। তারপর হচ্ছে এখানেও সেম ডিজাইনটা, এই পাশেরটা ছোট, এই পাশে ইমেজটা বড়। তো এইগুলা কিভাবে করা যায়, মাত্র অল্প কিছু সেকশন ডিজাইন। তো আরো কিছু গর্জিয়াস সাইট দেখি যেগুলাতে আরো কিছু কাজ করার সুযোগ আছে, যেমন এটা অনেক কিছু দেখার সুযোগ আছে, যেমন এই যে এটা হ্যাঁ, এটা তো অনেক কিছু আছে। এই সাইটটা আপনারা দেখবেন, এই যে এটা হচ্ছে মূলত এগুলা হয় নিউজ পেপার সাইট, নয়তো ব্লগ সাইট, এই আসতে কথা বলবো না, হ্যাঁ ম্যাগাজিন সাইট এগুলাকে বলে। হ্যাঁ, এগুলো অনেকটা ব্লগ, মানে ব্লগও যদি হয় এই সাইটটা প্রিফার করতে পারেন। সো আপনারা এই সাইটটা একটু দেখবেন যে এইগুলো কোথা থেকে কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, এই সাইটটা একটু দেখবেন কিভাবে ডিজাইন করা হলো হোম পেজটা, ঠিক আছে। তো এই যে নামগুলো খেয়াল রাখেন, যেগুলো বলতেছি রিকমেন্ড করতেছি এগুলা দেখেন আপনারা। তারপর হচ্ছে এগুলা সিম্পল ডিজাইন, এগুলো সিম্পল ডিজাইন হবে। এটা দেখবেন ফার্মাসি, এটার মধ্যে আপনার এই দেখেন এখানে এই সেকশনটা আনলো কিভাবে,
তারপর দেখেন এখানে দেখেন ক্লিক করলাম, দেখেন ইয়া হবে, চেঞ্জ হবে, বডি কেয়ারের প্রোডাক্টগুলো আসবে। হেয়ার কেয়ারে ক্লিক করেন, হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো আসবে। স্কিন কেয়ারে ক্লিক করেন, স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আসবে। ঠিক আছে, তো তারপর দেখেন এখানে একটা ইমেজ, পাশাপাশি ইমেজ, এখানে এফেক্টর দেওয়া আছে, এগুলা কিভাবে করলো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে আরো কি কি আছে একটু চেক করি। এই সেকশন ডিজাইন দেখতে পারেন। এই সেকশনটা দেখেন, এটা হচ্ছে নরমালি ব্লগ সাইট, একেবারে সলিড ব্লগ, মানে এটা কি সাইট, উইডিং ব্লগ, এই যে উইডিং ব্লগ সাইট। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। এই দেখেন নরমাল পোস্ট আকারে এক সিরিয়ালে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ফুড ডেলিভারি কিছু একটা সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে রেন্টাল, এই যে রেন্টাল সাইটগুলো দেখেন, এই সাইটগুলো কিন্তু একটা বিশেষ ফিচার আছে। ঠিক আছে, এগুলোর নিয়ে কিন্তু প্লাগইন আছে, হোটেল রেন্টাল সিস্টেম নিয়ে একটা প্লাগইনস পাওয়া যায়। যেমন মনে করেন যে এখানে ডেট, লোকেশন, ভিকেলস, নেম দিয়ে সাবমিট করলেই সে আপনাকে হয়তো কিছু একটা আউটপুট দেখাবে। ঠিক আছে, এই দেখেন এই সেকশনটা স্লাইড করতেছে কি সুন্দরভাবে, নিট এন্ড ক্লিন ডিজাইন। মানে এত এত ডেমো ক্লায়েন্ট আপনাকে দিলে আপনাকে এখান থেকে চুজ করবে। সে বলবে বাবা আমার এখানে যা আছে সব ডিলিট করো, এই যে তুমি এখান থেকে এই ডিজাইনটা আমারে দাও। মানে দেখবেন খুশি হয়ে যাবে ক্লায়েন্ট এত এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে। তারপর আবার ফ্রিতে পাবে। তবে সবসময় রিকমেন্ড করবেন ক্লায়েন্টকে কিনানোর জন্য। ঠিক আছে, সবসময় রিকমেন্ড করবেন ক্লায়েন্টকে কিনানোর জন্য, এবং ক্লায়েন্টকে বলবেন যদি এটা তো ফ্রি থিম, তুমি যদি কিনো, মানে এটা আমার কাছে পাইরেসি করা না, এগুলো কিছু বলা দরকার নাই। আগে তাকে রিকমেন্ড করবেন, যদি দেখেন যে কিনতে যাচ্ছে তাহলে কিনবে, সমস্যা নেই, তাহলে ওই প্রিমিয়ামটা ব্যবহার করবেন। আর যদি দেখেন যে না, কেনার প্রতি তার কোনো আগ্রহই নেই, তাহলে বাদ দেন, ওর সাথে এই বিষয়ে কোনো কথাই বলবেন না। আপনার কাছে যে ফাইল আছে এই ফাইল দিয়েই কাজ চালাই দেবেন। এই যে এই সেকশনটা দেখেন, এখানে অনেকগুলো আছে সেকশন। এই যে এটা কত 20,377, এটার নাম কি, এটা কোনটা ওপেন করলাম, এই যে এটা, এই যে ট্রাভেল ট্যুরস, এই থিমটা নিয়ে কাজ করবেন। তারপর এবার আসেন কিছু ই কমার্স থিম নিয়ে কাজ করেন। বিজনেস শপে যান। ঠিক আছে, কিছু ই কমার্স টুলস নিয়ে কাজ করবেন, লাইক এটা, হ্যাঁ, উরবান ক্লথিং স্টোর। তারপর হচ্ছে ওই যে ফার্মাসি, ওটাও একটা ই কমার্স সাইট ছিল আর কি, যেটা এর আগে ওপেন করলাম। গুডস, এই যে লাইক এটা, হ্যাঁ, এই দুটা একটু দেখবেন চেক করে। এই দেখছেন এক একটাতে এক এক রকম অ্যাড টু কার্ট বা প্রোডাক্ট ডিসপ্লে দেখায় এক এক ভাবে। ঠিক আছে, তারপরে এই যে এটা দেখবেন, এটা আরো সুন্দর ডিজাইন। এখানে দেখেন আরেকভাবে দেখাচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, এটাতে ক্লিক করেন। এখন যেটা আসলে এটাকে বলা হয় প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ দেখেন ডেসক্রিপশনে যে এখানে দেওয়া আছে কি, এটা কি অ্যাকর্ডিয়ন, মানে ট্যাব মানে ইয়ার মতো হাইড এন্ড শো এর ফাংশন এখানে ইউজ করা। ঠিক আছে, এই যে ক্লায়েন্ট এখানে বসলে এখানে একটা সাইন আপ ফর্ম নিয়ে আসতে। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন রাখতে, যদি এখানে কন্ডিশন দিতে বলছিল ক্লায়েন্ট আমাকে, কি বলছিল, যদি সে মেম্বার হয়ে থাকে আমাদের এখানে, মনে করেন মেম্বারশিপ ওয়েবসাইট কিন্তু আলাদা ওয়েবসাইট। মেম্বারশিপ ওয়েবসাইট একটা ফিচার হচ্ছে এরকম, আমি এখানকার 6 মাসের জন্য মেম্বার হইলাম, 1 বছরের জন্য মেম্বার হইলাম, 3 বছর 5 বছর এভাবে করে লাইফ টাইমে মেম্বার হতে পারি। তো একটা মনে করে 1 মাসের মেম্বার হলে আমি 10% ডিসকাউন্ট পাবো। আমি যদি লাইফ টাইমের জন্য মেম্বারশিপ হয় তাহলে আমাকে প্রত্যেক প্রোডাক্টে 50% করে ডিসকাউন্ট দিবে। তো এরকম কিছু সুযোগ সুবিধা মেম্বারশিপ সাইটগুলোতে থাকে। তো আমাকে চেক করতে হবে প্রথমে যে সে কোন মেম্বারশিপ নিতে চায়। সে ওই মেম্বারশিপ হলে ওটাতে যদি চেক করে তাহলে প্রাইস চেঞ্জ হবে, মানে এখানে একটা লজিক খাটবে। ঠিক আছে, যে এই মেম্বারশিপ হলে তাকে এত % ডিসকাউন্ট দেয়, প্রাইস করা হবে এত, ওই করার পরে দেন তাকে সে অ্যাড টু কার্ট করবে। এরকম আর কি অনেক ফাংশনালিটি আমরা ইউজ করব। এগুলো আপনার ইয়া দিয়ে হ্যান্ডেল করা যায়, যে ওগুলা ক্ষেত্রে হচ্ছে প্রিমিয়াম ই-কমার্স প্লাগইন লাগে। ই-কমার্স প্লাগইন মূলত ফ্রি, কিন্তু বিশেষ এই যে মাত্র যে ব্যাপারটা বললাম, এই ধরনের কিছু বিশেষ লজিকের কাজ করতে গেলে আপনাকে প্রিমিয়াম ই-কমার্স প্রাইজিং নামে একটা ইয়া আছে, ই-কমার্স প্রাইজিং নামে একটা ই-কমার্সের একটা এটাকে কি বলে জানি, রাফি বলতে পারবেন ই-কমার্সের এটা কি বলে? প্লাগইন। ঠিক আছে, প্লাগইন এর মধ্যে আরো কিছু এক্সটেনশন, রাইট,
ওই প্লাগইন এর আরো কিছু এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনগুলো প্রিমিয়াম, ওগুলো আমাদের কিনতে হবে। ঠিক আছে, তো ওগুলা ক্লায়েন্ট যদি কিনে দেয় তখন ব্যবহার করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, দাঙ্গাল ছবিটা আপনারা অবশ্যই দেখে থাকবেন, যদি না দেখে থাকেন তাহলে দেখেন। দাঙ্গাল ছবিতে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, যে কি কোনটা স্যার? মানে দাঙ্গাল মুভির কথা বলতেছি আমি। ও দেখছি স্যার। ঠিক আছে, তো এই মুভিতে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে মানে পুরো মুভিতে একটা কথাই খুব শিক্ষণীয়, সেটা কি, মনে করেন মেয়েটাকে পানিতে ফেলে দিল, ফেলে দিয়ে বললো যে ধর তোর বাবা নাই এখন, তোকে এখান থেকে বেঁচে আসতে হবে, তো এখান থেকে সাঁতরে উঠে আসতে হবে। তো লাইফে এই জিনিসটা মনে রাখবেন যে আপনার কোনো সাপোর্ট নেই, আপনার কোথাও নেটে কোনো রিসোর্স পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না, বাট আপনাকে কাজটা সাকসেস করতে হবে। এর জন্য মনে রাখবেন ডকুমেন্টেশন আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। ই-কমার্সের ডকুমেন্টেশন পড়তে হবে, ই-কমার্সের এই এক্সটেনশন কিভাবে কাজ করে ওইটা পড়তে হবে, ওইটা পড়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো সবকিছু অ্যাকচুয়ালি দেখা সম্ভব না। ই-কমার্সের না হলেও 60 থেকে 70টা এক্সটেনশন আছে কাজ করার জন্য। ঠিক আছে, ই-কমার্সের এক্সটেনশনই আছে। ই-কমার্স অনেক বড় একটা প্লাগইন, শুধুমাত্র ই-কমার্স দিয়েই মানুষ এক্সপার্ট হয় অনেকে, শুধুমাত্র ই-কমার্স মানে প্লাগইনসটার উপরে এক্সপার্ট হয়, মানে এই প্লাগইন দিয়ে সে ই-কমার্সের যে কোনো রকমের কাজ করতে পারে। সো ই-কমার্স অনেক বড় একটা জিনিস, তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের সম্ভব না। ই-কমার্স সাইট যখন আপনি নিয়ে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট ভালো করে বুঝতে হবে। যদি রিকোয়ারমেন্ট ভালো করে না বুঝতে পারেন, মনে রাখবেন ওই কাজ আপনার ক্যান্সেল হবেই হবে। ঠিক আছে, ক্লায়েন্ট কি চায়, নরমাল বেচা কেনা, এটা সবাই পারবে, এই ধরনের কাজগুলো আপনারা নেবেন। যদি ই-কমার্সের মধ্যে এক্সট্রা কিছু ফিচার সে চায়, তাহলে এই কাজগুলো অ্যাভয়েড করবেন, কারণ ওই ধরনের নলেজ আপনাকে দেওয়া এখন সম্ভব না। আপনাকে আমি প্লাগইন কাস্টমাইজেশন আমি দেখাতে পারবো না, আপনাকে আমি থিম কাস্টমাইজেশন কিছুটা হয়তো মানে থিম ডেভেলপমেন্ট হয়তো কিছুটা দেখাবো, কিন্তু ওই জ্ঞান দিয়ে মানে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন না। সো এই ধরনের কাজগুলোর জন্য আপনাকে হিউজ এক্সপার্টাইজ হতে হবে। মানে একটা ওয়েব ডিজাইন কোর্স যদি 6 মাস হয়, তাহলে এই ধরনের কাজগুলো শেখার জন্য ওটার পিছনে এরকম 6 মাস সময় দিয়ে কাজ শিখে দেন এই ধরনের মানে ফুল কাস্টমাইজ কাজ নিতে পারবেন। এর আগ পর্যন্ত এই কাজগুলো নেওয়া উচিত হবে না। নর্মাল ব্লগ সাইট নেবেন, ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা নর্মাল ব্লগ সাইট দরকার, নর্মাল বিজনেসের আমার একটা রিয়েল এস্টেট সাইট দরকার, ওই ধরনের কাজগুলো আপনি করবেন। যেমন এই যে কার্মা ক্যাফে, এটা একটা নর্মাল সাইট ছিল, যদিও এই সাইডে অনেক কিছু ছিল, আমি এই সাইডে কাজ করে, ওই যে কার্মা ক্যাফেতে কাজ করে আমি অনেক কিছু শিখছি। যেমন পেমেন্ট ইন্টিগ্রেশন আমি জানতাম না, পেমেন্ট ইন্টিগ্রেশন করা শিখছি, ক্লায়েন্ট আমাকে শিখাইতো। জানেন এটা মজার বিষয় হচ্ছে, এখানে ক্লায়েন্ট আমাকে শিখাইতো। ক্লায়েন্ট আমি বললাম যে আমি এটা সেট আপ করতে পারবো না, তখন বললো সে আমাকে একটা লিঙ্ক দিল, বললো যে এটা পড়ো, তারপর একটা ভিডিও দিল, বলে এই ভিডিওটা দেখো, আমার বিশ্বাস নেই পারবা। ক্লায়েন্ট আমাকে সাপোর্ট দিল এইভাবে। পরে আমি এটা পড়লাম, ওটা ভিডিও দেখলাম, দেখার পর বললাম যে মনে হয় স্যার এখন পারবো, আমি একটু ট্রাই করে দেখি। আলহামদুলিল্লাহ ট্রাই করে দেখলাম যে হয়ে গেছে। তারপরে সে আমাকে দিল মেম্বারশিপ অ্যাড করার জন্য। পরে আমি বললাম যে স্যার এই কাজ এর আগে আমি কখনোই করিনি, আর এটা নিয়ে আমি কোনো রিসোর্সই পাচ্ছি না। সে আমাকে কি করলো, আরেকটা লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বললো এটা পড়ো। ওটা পড়লাম, ওটা পড়ার পরে বললো যে এখন তুমি এটা অ্যাপ্লাই করো। পরে অ্যাপ্লাই করলাম, মানে সে আমাকে রিসোর্স ফাইন্ড করে দিত। এটা একটা মজার ব্যাপার, সে আমাকে রিসোর্স ফাইন্ড করে দিত। তারপরে বিভিন্ন স্টেট ওয়াইজ আপনার এখানে রেট গুলা কি হয়, চেঞ্জ হয়, মানে ট্যাক্স এক এক রকম থাকে। আমাদের বাংলাদেশে যেমন ভ্যাট ট্যাক্সের এত গুরুত্ব নাই, ঠিক আছে, কিন্তু বাইরের দেশে তা না। আপনি $1 পণ্য কিনবেন, সেখানেও ভ্যাট দিয়ে তারপর প্রোডাক্ট কেনা লাগবে। তারপর আবার স্টেট ওয়াইজ সেই ভ্যাট ট্যাক্স আলাদা হয়ে থাকে। তো ক্লায়েন্ট বলছে আমার এই ইয়াতে রাষ্ট্রে এটা চলবে, এই স্টেটে এটা কাজ করবে, তো এই স্টেটে এই ট্যাক্স গুলা কাজ করবে, ওইটাতে এত পার্সেন্টেজ দিতে হয়, এটাতে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, এটা যেন ঠিকঠাক মতো কাজ করে। তো ওইটাও আমার কাছে নতুন ছিল। পরে ওইটার জন্য ক্লায়েন্ট আমি তখন ক্লায়েন্ট রিসার্চ করে দেখলাম যে ওটার জন্য একটা প্লাগইনস আছে, যে কি ওটার জন্য আপনার প্লাগইনস এর নামটা এক্সটেনশন আছে আর কি ই-কমার্সের, ওটার নামটাও ভুলে গেছি, ট্যাক্স নিয়ে কি জানি একটা নাম। তো বললাম যে এইটা যদি হয় তাহলে হয়তো আমি পারবো। পরে ক্লায়েন্ট ওটা আমাদের কিনে দিল, কিনে দেওয়ার পরে ওটাতে অ্যাপ্লাই করে দেখলাম হ্যাঁ মোটামুটি কাজ করছে। তারপরে দেখেন লাস্ট একটা ছিল, এটা আমি আর করতে পারিনি। এটা ছিল আপনার তখন আমার নলেজ অনেক কম, 2 বছর আগের কথা, মানে 2017 সালের কথা, 3 বছর আগের কথা। তখন আমার নলেজ অনেক কম। তখন আমাকে বললো যে ইউপিএস
ইউপিএস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ইউপিএস, হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মতো। এটা হচ্ছে গ্লোবাল কুরিয়ার সার্ভিস, মানে আপনাদের বিদেশ থেকে কোনো প্রোডাক্ট যদি আসে সেটা ইউপিএস দিয়ে আসবে বাংলাদেশে। এবং হ্যাঁ হ্যাঁ বুঝিনি। হ্যাঁ ডিএসএল এরকম একটা প্রোভাইডার, রাইট। তো ডিএসএল বলেন, তারপর হচ্ছে আপনার ইউপিএস বলেন, এরা একই কাজ করে, যে কি বাহির থেকে কোন একটা প্রোডাক্ট আসলে তারা রিসিভ করে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে দিয়ে যায়। তো এই ইউপিএস সিস্টেমটা আমাকে কি করতে হবে, ইউপিএস এর ইন্টারন্যাশনাল গ্লোবাল সাইট আছে, ওই সাইটে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কোন আমার এই সাইটের থ্রুতে, মানে আমি যে সাইটটা নিয়ে বিজনেস করব এখানে এই ইউপিএস সিস্টেমটা ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্টিগ্রেট করতে গেলে আমাকে ওয়ার্ডপ্রেসের এপিআই ইন্টিগ্রেশনটা শিখতে হবে। ওরা এপিআই দিয়ে দিবে আমাকে, পরে ওয়ার্ডপ্রেস আমাকে সেই এপিআই গুলো দিয়ে ধরতে হবে। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যে বিভিন্ন ইয়াতে ইউপিএস এর চার্জ এক এক দেশে এক রকম হতে পারে। তো দেখা গেছে এইটা এপিআই দিয়ে আমাকে ট্র্যাক করতে হবে, যে মনে করেন এই প্রোডাক্টটা বাংলাদেশে আসলো, তাই বাংলাদেশ ইউপিএস এর চার্জ করতে হবে, সব মিলে আমার একটা বিল করতে হবে। এইগুলোর উপর বেস করে ইউপিএস মানে আমাকে একটা টোটাল বিল দাঁড় করাবে। তো শেষমেশ আমি ওই ইউপিএস চার্জ করতে পারিনি। তো যাই হোক, ওনার কাজটা ওইটা নিয়ে আমি ওকে আশ্বাসও দিয়েছিলাম এবং বিভিন্ন মানুষের কাছে গেছি, কিন্তু বাট বললাম না, ওয়ার্ডপ্রেসে মানুষ কাজ পারে, কিন্তু কতটুকু লেভেলে পারে এটা হলো বড় বিষয়। ম্যাক্সিমাম মনে করেন এখানে 90,000 গিগে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি বলি 9,000 পিপল আছে কিনা যে কিনা একেবারে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত গিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করে, বাকি যারা সবাই বেসিক কাজ করে। ঠিক আছে, সো আপনাকে এই ধরনের কাজগুলা লাইভ মানে দেখানো কখনোই সম্ভব না, কারণ কিনে এটা কাজ দেখানো সম্ভব না। আপনার মধ্যে আপনার মধ্যে ওই ইয়াটা থাকতে হবে, ওই ক্যাপাসিটি থাকতে হবে, যে কি আমি এই ধরনের অ্যাডভান্স কিছু যদি আছে, মানে আমাকে যদি করতে হয় আমি ডকুমেন্টেশন ঘেটে যেন আমি সেটা করতে পারি, এতটুকু যোগ্যতা থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি $300-400 কাজ নেওয়া আপনার কাছে কোনো ঘটনাই হবে না, আপনি অনায়াসে বিট করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? জি 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 বলেন। আমার এখানে স্যার বৃষ্টি হচ্ছে স্যার, নেটওয়ার্কের প্রবলেম স্যার, আমার প্রেজেন্টে স্যার দিয়ে দিতে স্যার বেটার হতো স্যার। আপনি কখন জয়েন করেছেন? স্যার আমি ছিলাম স্যার সকালের দিকে স্যার, কিন্তু পরে নেট দিয়ে চলে গেছিল, আবার এখন আসছে। অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি আমি, ওকে দাঁড়ান। রোল কত আপনার? স্যার 16 স্যার। 16? জি স্যার। ওকে দিয়েছি। স্যার ওই গতকালকে স্যার আমি স্যার একটু সিএমএতে ছিলাম স্যার, সেটা আমার প্রেজেন্টে দিতে পারিনি স্যার, আগের দিনগুলো তো ছিল স্যার। আপনি গতকাল দিয়েছি আপনাকে আমি 16। জি জি স্যার, গতকালকে সিএমএতে ছিলাম স্যার, তার জন্য ক্লাস কভার উপর করতে। আচ্ছা ঠিক আছে, দিয়েছি আপনাকে। সো এই হলো আপনার মোটামুটি কাজের ব্যাপারে কিছুটা ধারণা। আমরা কালকে থেকে ফুল থিম কাস্টমাইজেশনে চলে যাব। হ্যাঁ, তবে আজকে থিম ইনস্টল করা নিয়ে যেন কালকে থেকে কারো কোনো অভিযোগ না থাকে। আপনাদের কিন্তু প্রথম দিকে খালি চিনাচ্ছি এগুলো কি জিনিস, ঠিক আছে? দরকার হলে আপনারা ইয়া করবেন, এই যে মনে করেন আমাদের লোকাল সার্ভারে এখন বর্তমানে এটা আছে, এই সব কেটে দিলাম, এই সাইটটা লোডিং করছি, মানে এই ডেমোটা আমরা ইম্পোর্ট করেছি। এই যে এখানে এডিট পেজ দেখতে পাচ্ছেন, এডিট পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আসুক, দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখছেন এই যে
এটাই হচ্ছে সেই ডাব্লু বেকার পেজ বিল্ডার। এটা দিয়ে আপনার কি করা হয়েছে, এইরকম একটা ডিজাইন করা হয়েছে। এখন দেখেন এই দেখেন, আপনাকে আমি জিনিসটা কেমনে দেখাবো, পাশাপাশি নিয়ে দেখাই, ঠিক আছে। ফার্স্টে কি আছে একটু খেয়াল করেন তো, ফার্স্টে কি আছে, এরকম একটা ইমেজ আছে, এরপরে এখানে একটা টেক্সট আছে, তাই না? না এইভাবে করে ভালো দেখায় না। আচ্ছা দেখেন এই যে এরকম একটা টেক্সট আছে, ইমেজ আছে, তাই না? দেখেন এগুলা ইয়াতে কই পাবেন, এভাবে থাকে। এটা হলো ডিজাইন আর এটা হলো তার ব্যাক এন্ড। দেখেন দেখেন এই ইমেজটা কোনটা, এই ইমেজটা হলো এটা, এই দেখেন এই যে এটা, এই সেই ইমেজ। হ্যাঁ দেখেন তো এই ইমেজ না, নাকি এই ইমেজ? ও আচ্ছা এই ইমেজটা। এরপরে লেখা আছে উইডিং, দেখেন এটা, এই যে পরে কোন লেখাটা আছে, উইডিং ক্যাটারিং। দেখেন এখান থেকে এডিটে ক্লিক করুন, উইডিং ক্যাটারিং। আমি এই জায়গায় আমার নাম লিখলাম, দেখুন তো আমার নামটা পাই কিনা। সেভ দিলাম, আপডেট দিলাম, এটাকে এখন এটাকে ইয়া দিই, রিলোড দিই। এইখানে একটা মুভি আসার কথা, দেখছেন এই যে মুভি আসছে, ঠিক আছে। তারপর দেখেন এগুলা কি, এটা একটু ফাইন্ড আউট করেন। এই দেখেন নামের নিচে একটা স্পেস দেওয়া, তারপরে দেখেন এই যে নামের নিচে একটা কি দেওয়া, স্পেস দেওয়া, স্পেসের পর এই যে এগুলো একটা হচ্ছে ইমেজ, দেখেন এগুলো হচ্ছে ইমেজ, দেখছেন? এই ইমেজটা কোনটা, এই ইমেজ, এই যে ইমেজ। এরপরে লেখাটা কোনটা, এই দেখেন এই লেখার নিচেই, এই যে এই ইমেজের নিচে এমটি স্পেস, তার নিচে এই লেখাটা, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট ব্লক। এই নামগুলা খেয়াল রাখবেন। একটু দেখেন এটা এখানে হভার করলেন, দেখেন এটার নাম কি, এমটি স্পেস, এটার নাম কি, সিঙ্গেল ইমেজ, এটার নাম কি, এমটি স্পেস, এটার নাম কি, টেক্সট ব্লক, এটার নাম কি, এমটি স্পেস, এটার নাম কি, সিঙ্গেল ইমেজ, টেক্সট ব্লক, এটার নাম কি, দেখেন কোড বাটন V2। এটা কোনটা দেখেন তো, কোড বাটন। এই লেখার নিচে একটা বাটন আছে, তাই তো, এই যে এটা গেট ইনফর্মড। দেখেন তো গেট ইনফর্মড এই লেখাটা এর মধ্যে পান কিনা, এডিটে দেন, দেখেন গেট ইনফর্মড টেক্সট, এখানে গেট ইনফর্মড মুহিব, এখানে আমার নাম দেই, ঠিক আছে। দেখেন তো ওই বাটনের লেখা চেঞ্জ হয় কিনা, আপডেট দেন, এখানে গিয়ে রিলোড দিবেন। অর্থাৎ এই যে এখানে আমার একটা নাম আসার কথা, দেখছেন বাটনটা, এই সেইটা, ঠিক আছে। এখানে আন্ডারলাইন চান না, আপনি আন্ডারলাইন ওখানে চাচ্ছেন না, তাহলে কি করেন, এখানে যান, এডিটে যান, এডিটে যাওয়ার পর সেলফ নো আইকন ব্ল্যাঙ্ক, সেলফ মানে এই পেজেই লিয়া হবে, সিঙ্গেল সলিড ডিজাইন অপশন, এই দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট এটা, ফন্ট স্টাইল, টেক্সট ফ্রম আপার কেস, লাইন স্পেসিং এটা, মার্জিন এটা কি হলে আন্ডারলাইন আসতেছে, নরমালি আন্ডারলাইন থাকতেছে, তাই না? নরমালি আন্ডারলাইন থাকতেছে। নরমাল কালার, এটা হভার কালার একটু ডিপ, নরমাল কালার, এটা নাকি নরমাল কালার চেঞ্জ করা যাবে, এই পিঙ্ক কালার দিলাম এটা, ঠিক আছে। আর হভার কালার দেবো আরেকটা, এটা, ঠিক আছে। আর ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট আপার কেস সব করতে পারবেন, আন্ডারলাইন সহ কি করতে পারবেন, চেঞ্জ করতে পারেন। এখানে কাস্টম সিএস লেখেন, আন্ডারলাইন নাম, তো এটা ক্লাস ধরে বলতে হবে, ওটা কি ক্লাসে আছে সেটা ধরে বলতে হবে, সেটা তো আমরা পরে যাই। সলিড ডিফল্ট, অ্যাডভান্স ওপেন হয়েছে, দেখেন তো কি হয়, সেভ চেঞ্জ দিই, আপডেট দিই, এখন এটাকে রিলোড দেন, ঠিক আছে। দেখেন কালার চেঞ্জ হয়েছে, হভার কালার কালো, আর আন্ডারলাইনও নাই, দেখছেন? সো এইভাবে করে আপনার নিজের মতো করে কি করতে হবে, ঘাইটা দেখতে হবে যে এই জিনিসটার কাজ কি, যে কোড বাটন V2 এই জিনিসটার কাজ কি। এখন ধরেন এইরকম এটাতে এমটি স্পেস এগুলা কোত্থেকে পাইছি, তাহলে এই যে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পরে এখানে একটা সিঙ্গেল ইমেজ, দেখেন এইগুলাই সেই জিনিস, দেখছেন কত 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 আপনার এলিমেন্ট আছে, এইগুলো হলো এলিমেন্ট। এটা কোন এলিমেন্টের কি কাজ, এই এলিমেন্টের কাজগুলো আপনার জানতে হবে। মনে করেন আপনি এখানে এমটি স্পেসের পর একদম এই বাটনের নিচে আপনি একটা ইমেজ আনবেন, তাহলে কি করবেন, কোন এলিমেন্ট ব্যবহার করবেন, ইমেজ, সিঙ্গেল ইমেজ এলিমেন্ট। আসেন একটা ইমেজ নিয়ে আসে, একটা প্লাস আইকন দিয়ে একটা লাইব্রেরি থেকে একটা ইমেজ নিই, ধরেন এই লোকের ইমেজ নিচ্ছি, ঠিক আছে। এবার সেভ দিচ্ছি, আপডেট দিচ্ছি, এবার আসেন এটাকে রিলোড দিন, রিলোড দেন, দেখেন এই জায়গাটায় ছবি চলে আসছে। এই যে আমি এই সেকশনে আনছি নাকি, ও আমি পরের সেকশনে গিয়ে মনে নিছি, এই যে। তাহলে আসেন এই সেকশন থেকে এটাকে ধরে নিয়ে
এই ছবিটা আমি এখানে চাই, আমি চাচ্ছি এই ছবিটা এই ফার্স্ট সেকশনে এই জায়গায় বসাবো। তাহলে দেখছেন জাস্ট খালি ধরে নিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, আপডেট, আবার রিলোড, আবার এটাকে রিলোড দেন, দেখেন এইটা এই নিচে আসবে। কত মজার জিনিস দেখছেন। হ্যাঁ, সো আমরা এই ইমেজ চাচ্ছি না, তাহলে কেটে দেন, আপডেট দেন, দরকার নাই, ইমেজ দরকার নাই, ভালো লাগছে না, এটাকে রিলোড দিয়ে দিই। এখন ইমেজ চলে গেছে, ঠিক আছে। সো এইভাবে করে কি করবেন আপনারা, কি করবেন, জাস্ট ঘাটবেন, আর কিছুই না, খালি জাস্ট এলিমেন্ট গুলার নাম জানবেন, এই এলিমেন্টটার নাম কি, ওই এলিমেন্টটার নাম কি, কই গেল আমাদের এলিমেন্টের ইয়াটা, এই যে আমাদের এলিমেন্টের ব্যাপারটা, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল ইমেজ, এখানে একটা ইয়া, দেখেন এই যে লেখাটা, এটা কি দিয়ে বানাইছে একটু দেখেন তো, দেখছেন এই যে লেখাটা আছে কত বড় লেখা, এটা টেক্সট ভিউতে জানতো, দেখেন লেখার ফন্ট সাইজ দিছে কত, 366। আপনি চাইলে এখান থেকেও কাস্টম কোড করতে পারেন, ফন্ট সাইজ 366, ফন্ট সাইজ 366, আপনি দেন এই জায়গাটায় কালার দেন, ও স্পেনে যে কালার ব্যবহার করছেন এটা, আপনি এখানে রেড দেন, জাস্ট রেড লেখেন, দেখেন তো কালারটা লাল হয়ে যায় কিনা, দেখেন কাস্টম কোডও লিখলে কি হয়, দেখেন কালার লাল হয়ে গেছে। আপডেট দেন, এবার আউটপুট যা দেখে আসে, ঠিক আছে। দেখেন ডেলিসিয়াস, এই যে এখানে কালারটা ছিল এরকম, এখন কি হয়ে গেছে ফুল লাল। তার মানে প্রতিটা সেকশন আপনি কি করতে পারবেন, ধরতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন ওটার সাথে, ঠিক আছে। তো আপনারা ওকে, হ্যাঁ ছেড়ে দিচ্ছি আমি। তো আপনারা কি করবেন, এই প্রতিটা এডিট পেজে যে শুধুমাত্র হোম পেজ গুলা, প্রত্যেকটা হোম পেজ নিয়ে ঘাটাঘাটি করবেন, কারণ হোম পেজে যে পরিমাণ কন্টেন্ট আছে, মানে যে পরিমাণ ডিজাইন আছে, অন্যান্য পেজে থাকে না। তো শুধুমাত্র হোম পেজটা নিয়ে কি করেন, গবেষণা করেন। তারপরে কালকে থেকে আমরা, মানে কালকে মানে কি নেক্সট উইক থেকে আমরা কি করব, আমাদের অরিজিনালি কাস্টমাইজেশনে চলে যাব, একদম প্রফেশনালি কিভাবে কাস্টমাইজেশনে কাজ করতে পারি। সো আপনাদের এই কদিনের কাজ হলো মোটামুটি ওই দিকে আপওয়ার্কের কাজ অলরেডি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আপওয়ার্ক করবেন, প্লাস হলো এই পুরা ইয়াটাকে, ওয়ার্ডপ্রেসটাকে আপনারা কি করবেন, লোকাল হোস্টে ইনস্টল করবেন, 20টাকে ইনস্টল করবেন, মিনিমাম 15 থেকে 20টা ডেমো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই হলো ব্যাপার, আজকের ক্লাস এখানেই শেষ। ওকে, আপনারা লিভ নিতে পারেন, আর কারো যদি